লবণের পরিমাণ অনেক বেশি নিয়ে ফেলছো, এই কারণে তোমাদের কালার ঠিক মতো আসে নাই। আর কয়েকজনকে আমি দেখছি তোমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে পরে দিছো, অনেক পরে দিছো, কালকে দেখলাম একটা দিকে, রাতের একটা দিকে দিছো। ডেডলাইন কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে রাতে, মানে 27 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় ক্লাস, বলো। আচ্ছা, ভেরি গুড, সবাই অ্যামিনো অ্যাসিডের ক্লাস করছো, অ্যামিনো অ্যাসিড সবাই বুঝছো? ঠিক আছে। ভাইয়া কিসের ভিডিও বানিয়েছে আমি তো কিছুই জানি না। একজন বলতেছে। আচ্ছা, আমি কিছুই বুঝিনি ভাইয়া, পার্ট ক্লাস করছি। পার্ট ক্লাস করছি মানে বুঝিনি। আচ্ছা, একবার একটু রিক্যাপ করে দেই, হালকা একটু রিক্যাপ করি। আমরা অ্যামিনো অ্যাসিডে কি পড়ছিলাম? অ্যামিনো অ্যাসিডে আমরা পড়ছিলাম অ্যামিনো অ্যাসিড দেখতে কেমন। অ্যামিনো অ্যাসিডের হচ্ছে কার্বনের হচ্ছে 4টা হাত, আমরা সবাই জানি কার্বনের 4টা হাত, তাই না? কার্বনের 4টা হাত। এই 4টা হাতকে আমরা কি করি? হ্যাঁ, এই কার্বনের 4টা হাত। এখন এখানে কি থাকে? কার্বনের 4টা হাতে 4টা জিনিস থাকে। এই হাতে হচ্ছে হাইড্রোজেন থাকে, এইখানে হচ্ছে ধরো কার্বক্সিল মূলক থাকবে, এইদিকে ধরো অ্যামিন মূলক থাকবে, এবং এইদিকে আর থাকবে। এখন আমার এই যে কি বলে এটাকে, আমার যে মেইন যে জিনিস, মানে একটা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত, তাই না? এখন একটা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য কিসের উপর নির্ভর করবে আমি বলছিলাম? এই আর এর উপর। আর তুমি যাই বসাবা সেটার উপর ডিপেন্ড করে অ্যামিনো অ্যাসিডের নাম হবে। যদি আর এর মধ্যে তুমি যদি এইচ বসাও, হাইড্রোজেন বসাইলা শুধু, তাহলে এটা হবে সবচেয়ে সরলতম অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে তখন এইটার নাম হয়ে যাবে অ্যালানিন। তারপর তুমি আর এর মধ্যে একটা CH3 বসাইতে পারো। CH3 মানে কি? CH3 মানে হচ্ছে একটা মিথাইল মূলক বসাইতে পারো। এছাড়া আমি ইভেন আরেকটা কথা বলছিলাম যে ইভেন আর এর মধ্যে তুমি চাইলে একটা ফিনাইল মূলক বসাইতে পারো। ফিনাইল মূলক বসাইতে পারো, তাই না? একটা ফিনাইল মূলক তুমি কিন্তু বসাইতে পারো। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা ফিনাইল মূলক বসাইতে পারি। তার মানে আর হইতে পারে হাইড্রোজেন, হইতে পারে একটা অ্যালকাইল, হইতে পারে একটা অ্যারাইল, ঠিক আছে? তার মানে কি বসবে এই আর এর মধ্যে সেটার উপর ডিপেন্ড করে আমার অ্যামিনো অ্যাসিডের ইয়াটা মানে কি নাম হবে সেটা নির্ভর করবে। এরপরে আমরা পড়ছিলাম পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন কিভাবে তৈরি হয় আমি বলছিলাম। পেপটাইড বন্ধন তৈরি হবে আমার এইখানে ধরো হচ্ছে একটা ইয়া, এইখানে ধরো হচ্ছে আরেকটা। আচ্ছা, এইটা ধরো আমি এখানে দিলাম, এইখানে ধরো হচ্ছে আমার পেপটাইড বন্ধনটা, তাহলে কেমনে তৈরি হবে? এই যে আমি বলছিলাম কি, এই যে এইখানের আমার যে অ্যামিন গ্রুপ আর এইখানে যে হচ্ছে COH, এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা OH, এইটা বের হয়ে যাবে। কেমনে বের হবে দেখো, এখানে আসলে আমার কি আছে বলতো? আমি যদি লিখি এখানে হচ্ছে N, এখানে একটা হাইড্রোজেন, এখানে এটা NH2 মানে কি এটা, আর এখানে COOH, এটার মানে কি? COOH এটার মানে হচ্ছে C ডাবল বন্ড O, এখানে হচ্ছে OH। এখন এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই OH এবং এই হাইড্রোজেন এরা হচ্ছে বিক্রিয়া করে পানি আকারে বের হয়ে যাবে, H2 আকারে বের হয়ে যাবে, পানি আকারে এরা বের হয়ে যাবে। তাহলে পানি আকারে যদি বের হয়ে যায়, এইখানে দুইটার মধ্যে বন্ধন তৈরি হয়ে যাবে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে। তাহলে আমি এটা সরাই ফেললাম, এটা সরাই ফেললে এখানে আমার কি তৈরি হলো বলতো? এখানে আমার একটা বন্ধন তৈরি হলো। এই বন্ধনটাকে আমরা বলি, এই বন্ধনটাকে আমরা বলতেছি হচ্ছে পেপটাইড বন্ধন। কি বললাম এটাকে আমরা? এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন, ঠিক আছে? এটাকে আমরা বলছিলাম পেপটাইড বন্ধন। এখানে যেহেতু দুইটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ডাইপেপটাইড বন্ড। ডাইপেপটাইড বন্ড। যদি এখানে 3টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হইতো তাহলে কি বলতাম? তাইলে বলতাম ট্রাইপেপটাইড। যদি 4টা হইতো তাহলে বলতাম টেট্রাপেপটাইড। এইভাবে আমার পেপটাইড বন্ডগুলো যুক্ত হয়। এখন পেপটাইড বন্ডগুলো যুক্ত হয় আমার কি হয়? এখানে আমার যতগুলা অ্যামিনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এইখানে একটা অ্যামিনো অ্যাসিড, এইখানে একটা অ্যামিনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পর এই মাঝখানে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে আমার আলটিমেটলি পেপটাইডের পলিমার তৈরি করে, পলিপেপটাইড বন্ড তৈরি করে। তখন সেটাকে আমরা বলি প্রোটিন। প্রোটিন আসলে কি? প্রোটিন আসলে হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধন দ্বারা একটার একটার সাথে যুক্ত হয়, তখন সেইটাকে আমরা ডাকি প্রোটিন। তাহলে প্রোটিন আর কিছুই না, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। এখানে ধরো একটা অ্যামিনো অ্যাসিড আছে, এখানে একটা অ্যামিনো অ্যাসিড, এটা প্রত্যেকটা হচ্ছে একটা একটার সাথে যুক্ত। এইভাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলো মুক্তার মালার মধ্যে যেরকম মুক্তাগুলো লাগানো থাকে, এভাবে অ্যামিনো অ্যাসিডগুলো পরপর সজ্জিত হয়ে প্রোটিন তৈরি করে। ঠিক আছে? বুঝা গেছে? বুঝাইতে পারছি? এইটুকু রিক্যাপ হয়ে গেছে? ওকে, ক্লিয়ার? শট নিয়ে রাখতে পারো। এতটুকু হচ্ছে আমার বেসিক জিনিস, ঠিক আছে? আরেকটু বুঝায় দেন ভাইয়া। আচ্ছা, সহজ কথা আমি আরেকবার বলি। এখানে অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিডের কি ধরনের অ্যামিনো অ্যাসিড সেটা নির্ভর করবে এই আর এর উপর। দুইটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে। পেপটাইড বন্ধন দ্বারা যখন দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে তখন সেটাকে বলবো ডাইপেপটাইড। যদি 3টা যুক্ত হয় তখন সেটাকে বলবো ট্রাইপেপটাইড। এইরকম যদি অনেকগুলা অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে তখন একটা অ্যামিনো অ্যাসিডের পলিমার তৈরি হবে। সেই পলিমারকে আমরা বলি প্রোটিন। ঠিক আছে? আর এর জায়গায় এইচ দিলে এটার নাম হয়ে যায় অ্যালানিন। তোমাদের বই দেওয়া আছে অ্যালানিন, আমরা অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করছি এইসব নিয়ে। ঠিক আছে? এখন আমরা সুন্দর করে হচ্ছে পরের টপিকটাতে যাই। জুইটার আয়ন। আচ্ছা, জুইটার আয়নের কথা কি বলছিলাম? সহজ কথায় জুইটার আয়ন আমি বলছিলাম যে এইখানে যখন আমার COOH ছিল, কই গেল? এই যে এইখানের দিকে একটু খেয়াল করে, এইটা একটা চিন্তা করো, এটা কি একটা অ্যামিনো অ্যাসিড? এই যে COOH যখন ছিল তখন এই H টা চলে গেছিল এইটার কাছে, তখন এইখানে হচ্ছে H+ NH3
প্লাস হয়েছিল, আর এখান থেকে যেহেতু একটা এইচ বের হয়ে গেছিল, তার মানে এখানে হচ্ছে একটা মাইনাস চিহ্ন চলে আসছিল, তার মানে একই অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমার প্লাস এবং মাইনাস চলে আসছিল। এই কারণে এই আয়নটাকে আমরা বলি জুইটার আয়ন। জুইটার আয়ন মানে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড এটার মধ্যে যখন একই সাথে প্লাস এবং নেগেটিভ থাকবে সেটাকে জুইটার আয়ন বলি। আমি ইন ডিটেইলস হচ্ছে লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করে ফেলছি অলরেডি, জাস্ট তোমাদেরকে একটু মনে করানোর জন্য আমরা কি কি পড়ছিলাম। ঠিক আছে, আমাদের শেষ। এখন আসো আমরা আসলে প্রোটিন পড়ি। প্রোটিন আসলে আজকের পড়াটা বেসিক্যালি তোমাদের পড়া, বুঝছো? আজকের পড়াটা তোমাদের পড়া, কারণ হচ্ছে তোমরা এখানের অনেক কিছু পড়া হচ্ছে তোমরা অলরেডি বুঝে গেছো, প্রোটিন জিনিসটা আসলে কি সেটা বুঝে গেছো। এখানে যা পড়া আছে এগুলো হচ্ছে সব আসলে মুখস্থের পর, যে তোমাকে আসলে এগুলো এমসিকিউ এবং সিকিউ এর জন্য এগুলো আসবে। যেমন ধরো এই যে প্রোটিনের যে পার্টটা, এটা দেখো রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, অনেক জায়গায় বোর্ডে আসছে এই কোশ্চেনগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এগুলো হচ্ছে প্রোটিওস থেকে আসছে। প্রোটিওস মানে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রোটিন আসছে। এই যে আমি এই কথাটা অলরেডি বলে ফেলছি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিড আর পলিমারকে আমরা বলি প্রোটিন। পলিমার জিনিসটা অলরেডি বুঝে ফেলছো, যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পর পর যুক্ত হয়ে এই যে এখানে একটা ডাইপেপটাইড বন্ড তৈরি হবে, এই ডাইপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার হচ্ছে প্রোটিন তৈরি করবে। জীবদেহে শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন, মানে জীবদেহ থেকে আমি যদি পানি বের করে ফেলি তাহলে জীবদেহের যে ওজনটা আমরা করবো সেই ওজনের অর্ধেকই হচ্ছে আমার প্রোটিন দিয়ে তৈরি। তার মানে প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ। এবং প্রোটিন সংশ্লেষণ হয় কোথায়? প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি হয় কোথায়? আমরা জীবদেহে আমরা যখন কোষের চ্যাপ্টার পড়ছি সেখানে আমরা অলরেডি দেখে আসছি কোষের প্রোটিন ফ্যাক্টরির নাম কি? কোষের প্রোটিন ফ্যাক্টরির নাম হচ্ছে কোপ্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরিকে আমরা কি নামে ডাকি? রাইবোজোম। আমরা বলতাম রাইবোজোমকে আমরা বলি কোষের প্রোটিন ফ্যাক্টরি। কারণ কি? আমার দেহে, শুধু আমার দেহে না, যত প্রাণী দেহ আছে সব প্রাণী দেহে যত প্রোটিন আছে সব প্রোটিন তৈরি হবে রাইবোজোমের মধ্যে। এই রাইবোজোমটাকে একটা কারখানার মতন চিন্তা করো, যেই কারখানায় শুধু প্রোটিন তৈরি হয়। এবং এই প্রোটিনটা কিভাবে তৈরি হয় তোমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো। আমার ট্রান্সক্রিপশনের মাধ্যমে, ট্রান্সলেশনের মাধ্যমে এমআরএনএ এর সিগন্যালটা রাইবোজোমের কাছে আসে। রাইবোজোম সেই এমআরএনএ এর সিগন্যাল অনুযায়ী পর্যায়ক্রমে ধাপে ধাপে একটার পর একটা অ্যামিনো অ্যাসিড পর পর যুক্ত করে 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 আমার প্রোটিন তৈরি করে। এইটা হচ্ছে আমার রাইবোজোমের কাজ। তার মানে প্রোটিন আমার কই তৈরি হয়? আমার দেহে যত প্রোটিন আছে সব প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। ঠিক আছে, বুঝতে পারছি বাচ্চারা? বুঝা গেছে বাচ্চারা? লাস্ট ক্লাস করি নাই, এইটা করবো, এটা খুবই ফালতু একটা প্রশ্ন। লাস্ট ক্লাস করস নাই, তুই এই ক্লাসটা কর না রে ভাই, তুই এই ক্লাসটা কর। আর তুই লাস্ট ক্লাস করস নাই কেন? তোর যদি কোনো কারেন্টের সমস্যা থেকে থাকে তুই রেকর্ডেড করে নিবি, তুই বসে আসুস কেন? তুই আজকের ক্লাসটা কর, আজকের ক্লাসটা বাদ দিবি কেন? গ্লাইসিন বলছিলাম, অ্যালানিন না? অ্যালানিন বলছিলাম, বইয়ে অ্যালানিন দেওয়া আছে, খুব সম্ভবত অ্যালানিন বা গ্লাইসিন কিছু একটা দেওয়া আছে, সমস্যা নেই, যেটা বইয়ে দেওয়া আছে সেটাই পড়বো। ঠিক আছে, আচ্ছা। অ্যালানিন হওয়ার কথা, অ্যালানিন হচ্ছে সরলতম সরলতম অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখন আসো প্রোটিনের গঠন। এই জিনিসটা অলরেডি তোমাদেরকে পড়ায় ফেলছি, এই জিনিসটা অলরেডি তোমাদেরকে পড়িয়ে ফেলছি। কি পড়াইছি বলো তো? দেখো এখানে খেয়াল করে দেখো, ডাইপেপটাইড মানে কি? দুইটা অ্যামিনো অ্যাসিড থাকবে, দুইটা অ্যামিনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে ডাইপেপটাইড তৈরি করবে। ট্রাইপেপটাইড কিভাবে তৈরি হবে? তিনটা অ্যামিনো অ্যাসিড মিলে আমার ট্রাইপেপটাইড তৈরি হবে। আর অলিগোপেপটাইড তোমরা অলরেডি, আমি যখন তোমাদেরকে কার্বোহাইড্রেট পড়িয়ে আসছিলাম তখন তোমাদেরকে বলছিলাম না, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এরপরে ছিল পলিস্যাকারাইড। ঠিক একইভাবে এইখানেও ছিল ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, অলিগোপেপটাইড। অলিগোপেপটাইডের ক্ষেত্রে কি হবে? 4 থেকে 10টা অ্যামিনো অ্যাসিড। আর পলিপেপটাইড মানে হচ্ছে 50টার বেশি অ্যামিনো অ্যাসিড। 50টার বেশি অ্যামিনো অ্যাসিড মিলে আমার পলিপেপটাইড তৈরি করবে। তার মানে প্রোটিনগুলোকে আমার কয়টা অ্যামিনো অ্যাসিড আছে সেটার উপর ভিত্তি করে আমরা এই 4টা ভাগে ভাগ করতে পারি। ডাই, ট্রাই, অলিগো, পলি। ডাই মানে 2টা অ্যামিনো অ্যাসিড, ট্রাই মানে হচ্ছে 3টা অ্যামিনো অ্যাসিড, অলিগো মানে 4 থেকে 10টা, আর 50 এর বেশি হয়ে গেলে তখন সেটাকে আমরা বলি পলিপেপটাইড। ঠিক আছে, একদম সহজ। এখন আসো কয়েকটা পলিপেপটাইডের নাম আমরা দেখি। এই যে পলিপেপটাইড, কি কি পলিপেপটাইড আমরা মনে রাখতে পারি? এইটা আসলে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো 1 2 3, ঠিক আছে, 1 2 3 4 মানে এমনি মনে রাখবা সহজ ভাবে। ধরো একটা পলিপেপটাইডের চেইন দিয়ে তৈরি কোনটা? মানে একটা পলিপেপটাইডের চেইন মানে কি? একটা পলিপেপটাইডের চেইন মানে হচ্ছে ধরো এইরকম একটা চেইন, এইরকম একটা, বুঝছো? এরকম, আচ্ছা যেটা বলতেছিলাম, যে এরকম একটা 50টার বেশি যদি এখানে থাকে, ধরো আমার এখানে 50টার বেশি আছে, তাহলে এটার নাম কি হবে? এইটার নাম হবে পলিপেপটাইড। এটার নাম হবে পলিপেপটাইড, তাই না? পেপটাইড যদি কোনোটা হয় সেটার উদাহরণ হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইমের মধ্যে এরকম একটা পলিপেপটাইডের চেইন থাকে, লাইসোজাইমে এরকম একটা পলিপেপটাইডের চেইন থাকে। তারপর এরকম কিছু প্রোটিন আছে যেখানে হয়তোবা একটার সাথে দুইটা চেইন আছে। ধরো এরকম দুইটা চেইন কানেক্টেড অবস্থায় আছে, এই যে দেখো এখানে উপরে একটা চেইন নিচে একটা চেইন, দুইটা চেইন কানেক্টেড আছে। তাহলে এই দুইটা চেইনের উদাহরণ কি? দুইটা চেইনের উদাহরণ হচ্ছে ইন্টাগ্রিন। দুইটা চেইনের উদাহরণ হচ্ছে ইন্টাগ্রিন। তারপরে তুমি কি মনে রাখবা? তারপরে ধরো এরকম আরো অনেক প্রোটিন আছে যাদের তিনটা চেইন আছে, তিনটা চেইন দিয়ে প্রোটিন তৈরি, তিনটা চেইন এইরকম, মানে একটা চেইনের মধ্যে কিন্তু 50টার বেশি থাকে। ঠিক আছে, এই কারণে প্রতিটাই হচ্ছে একটা করে পলিপেপটাইড, প্রতিটাই একটা করে পলিপেপটাইড। এই তিনটা চেইন মিলে তৈরি হয় হচ্ছে আমার কোলাজেন। ঠিক আছে, আবার এমন কিছু আছে যার মধ্যে চারটা চেইন থাকে। ধরো উপরে একটা আমি আঁকাইলাম,
তাহলে এখানে কয়টা আছে? এখানে 4টা চেইন আছে। 4টা চেইন দিয়ে আমাদের সুপরিচিত যে হিমোগ্লোবিন আমরা পড়ি না, হিমোগ্লোবিন কই থাকে? আমাদের লোহিত রক্তকণিকার। এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনে এরকম 4টা চেইন দিয়ে আমার পুরো প্রোটিনটা তৈরি হয়। এরকম 4টা চেইন কানেক্টেড থেকে আমার এই হিমোগ্লোবিনটা তৈরি হয়। তাহলে যখন একটা চেইন দিয়ে হচ্ছে লাইসোজাইম, যদি 2টা চেইন হয়, 2টা চেইন থাকলে ইন্টাগ্রিন, যদি 3টা চেইন হয়, 3টা চেইন দিয়ে হচ্ছে কোলাজেন, 4টা চেইন মিলে তৈরি করবে আমার হিমোগ্লোবিন। এই উদাহরণগুলো মনে রাখবা, আর কোনটা কয়টা পলিপেপটাইডের চেইন দিয়ে তৈরি এটা মনে রাখবা। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি কনসেপ্টটা? মেইন জিনিসটা বুঝছো? বলো বলো ভাইয়ারা। এই কনসেপ্টটা কিন্তু অনেকেরই হচ্ছে ক্লিয়ার হয় না, অনেকে বুঝতে অসুবিধা হয়। 5টা হলে 5টার উদাহরণ আছে, 5টার উদাহরণ লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, আরেকবার একটু আমি বলে দেই, একজন মনে হয় জিজ্ঞেস করছো। শোনো, আমার ক্লাস থেকে যদি 11টা থেকে 49টা পেপটাইড, তাহলে সেটাকে কি বলবো? এই তো একটা সুন্দর প্রশ্ন করছো। 11 থেকে 49টা পেপটাইড একসাথে যুক্ত থাকলে তখন সেটাকে কি বলবো? তখন আসলে সেটাকে আমরা পলিপেপটাইডই বলি, বুঝছো? যখন 11টা থেকে 49টা থাকে তখন সেটাকে পলিপেপটাইডই বলি। আচ্ছা, আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই। অনেক সময় হইতে পারে যে আমার শুধু, কোনটা দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখি। আচ্ছা, অনেক সময় হইতে পারে যেখানে আমার শুধু এই একটা মাত্র পলিপেপটাইডের চেইন থাকবে। এইটা একটা কি চেইনের মতন লাগতেছে না তোমাদের কাছে? এই একটা চেইন দিয়ে যদি আমি আর একটা প্রোটিন তৈরি হয়, তখন সেই প্রোটিনটাকে আমরা বলবো এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। এরকম কি প্রোটিন আছে? লাইসোজাইম। এই লাইসোজাইমটা কি বলতো? লাইসোজাইমটা কিন্তু হচ্ছে এক ধরনের এনজাইম, তোমরা অলরেডি পড়ছো। এটা হচ্ছে এক ধরনের এনজাইম। এটা কই থাকে? এনজাইমটা থাকে লাইসোজোমের মধ্যে। তোমাদের মনে আছে কিনা? লাইসোজোমের মধ্যে কিন্তু এই ধরনের এনজাইমটা থাকে। ঠিক আছে? এই একটা চেইন যদি তুমি নাও, শুধু এই একটা চেইনের পলিপেপটাইড দিয়ে তৈরি হচ্ছে আমার লাইসোজাইম। এখন এরকম হইতে পারে কিছু প্রোটিন আছে যারা একটা না, এই একটার মতন আরেকটা, দুইটা চেইন, দুইটা পলিপেপটাইডের চেইন, এই প্রত্যেকটা কিন্তু একটা করে পলিপেপটাইড। এইটা একটা পলিপেপটাইড, তারপর এইটা একটা পলিপেপটাইড, তারপর এইটা একটা পলিপেপটাইড, তারপর আবার উপরেরটা একটা পলিপেপটাইড, উপরেরটা একটা পলিপেপটাইড। এরকম ধরো দুইটা দিয়ে তৈরি। ধরো তুমি এখন 3 আর 4 নাম্বারটা ভুলে যাও, ধরো 1 আর 2, এই দুইটা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। এরকম প্রোটিন যদি হয় তখন এইটার একটা উদাহরণ হচ্ছে ইন্টাগ্রিন প্রোটিন। এই ইন্টাগ্রিন প্রোটিনগুলো নরমালি আমাদের মাথার চুল, নখ এগুলাতে পাওয়া যায়। এখন ধরো দুইটা না, তুমি চিন্তা করলা ভাই আমি তাহলে 3টা চেইন নেই, 3টা পলিপেপটাইড চেইন দিয়ে আমি একটা প্রোটিন তৈরি করব। কারণ তুমি অ্যামিনো অ্যাসিডের পলিমার বানাইলেই সেটা হয়ে যাবে একটা প্রোটিন। অ্যামিনো অ্যাসিড, এই প্রত্যেকটাই থাকে একটা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড নিয়ে তুমি ছেলে খেলা করতে পারবা। তাহলে 3টা যদি তুমি চেইন নাও, সেটার একটা উদাহরণ হচ্ছে কোলাজেন। কোলাজেন কই থাকে? আমার নখের মধ্যে থাকে, চুলের মধ্যে থাকে, চোখের পাতার মধ্যে থাকে, মানে আমার স্কিন, ত্বক এগুলোর মধ্যে কোলাজেন থাকে। এরপরে তুমি চিন্তা করলা ভাইয়া 3টা না, আমি 4টা এরকম চেইন নিব। তাহলে 4টাই তুমি যদি নাও, তখন তুমি পাবা আমাদের সুপরিচিত হিমোগ্লোবিন হচ্ছে এরকম 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। তার মানে আসলে আমার পলিপেপটাইড চেইন একটা থাকতে পারে, পলিপেপটাইড চেইন 2টা থাকতে পারে, পলিপেপটাইড চেইন 3টা থাকতে পারে, 4টাও থাকতে পারে, এর থেকে বেশিও থাকতে পারে। এর থেকে বেশি তোমাদের পড়া লাগবে না, তোমরা জাস্ট এই 4টা পড়ো। ঠিক আছে? 4টা পলিপেপটাইড চেইন একটা আরেকটার সাথে কানেক্টেড থেকে পুরো একটা প্রোটিন তৈরি করতে পারে। ঠিক আছে? বুঝাইতে পারছি? যারা বুঝো নাই তারা এখন বুঝছো? হচ্ছে তুমি যখন 50টার বেশি অ্যামিনো অ্যাসিড একটা আরেকটার সাথে এরকম চেইনের মতন লাগাবা, 50টার বেশি অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ড দিয়ে লাগাবা, তখন সেটাকে বলে পলিপেপটাইড। ঠিক আছে? পেপটাইড মানে কি? এই তো পেপটাইড মানে আসলে পেপটাইড ওয়ার্ডটা প্রোটিনের সাথে রিলেটেড, বুঝছো? পেপটাইড ওয়ার্ডটা প্রোটিনের সাথে রিলেটেড, দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে ডাইপেপটাইড। পেপটাইড মানে আসলে প্রোটিনের সাথে রিলেটেড। এইজন্য দেখবা পেপটিক আলসার ডিজিজ বলে, আমাদের গ্যাস্ট্রিকের নাম কিন্তু পেপটিক আলসার ডিজিজ। তারপরে হচ্ছে তোমার দেখবা প্রোটিন, যত পেপসিন এনজাইম বের হয় না আমাদের পাকস্থলী থেকে, পেপসিন নামক এক প্রকার এনজাইম বের হয়, এর কাজ কি? প্রোটিনকে তারা ভাঙে। পেপসিন আসলে প্রোটিনের সাথে রিলেটেড, পেপটাইড ওয়ার্ডটা প্রোটিনের সাথে রিলেটেড। ঠিক আছে? 4 এর বেশি হলে অন্য প্রোটিন তৈরি হবে। ঠিক আছে? ফোল্ডেড অবস্থা কি? ফোল্ডেড অবস্থা বুঝতে চাচ্ছ? আচ্ছা, ফোল্ডেড অবস্থা হচ্ছে এই যে এখানে প্রোটিনগুলো দেখতেছো না, এই প্রোটিনগুলো একটা আরেকটার সাথে পেঁচায়া যাবে, একটা আরেকটার সাথে এরকম এরকম করে পেঁচায়া যাবে। প্রোটিনগুলো তো নরমাল কোনো শেপে থাকে না, প্রোটিনগুলো কি এত সুন্দর শিকল আকারে থাকে নাকি? প্রোটিনগুলো একটা আরেকটার সাথে ফোল্ডেড আকারে থাকে, ওইটাকে বলে আমরা টারশিয়ারি প্রোটিন। প্রাইমারি প্রোটিন আছে, সেকেন্ডারি প্রোটিন আছে, টারশিয়ারি প্রোটিন আছে, কোয়াটারনারি প্রোটিন আছে, 4 ধরনের প্রোটিন আছে। প্রাইমারি প্রোটিনের মধ্যে হচ্ছে স্ট্রাকচারটা এরকম সিম্পল, সেকেন্ডারি প্রোটিনের মধ্যে ডিএনএ এর মতন হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হয়, টারশিয়ারি প্রোটিনে ফোল্ডেড হয়ে যায়, প্রোটিনগুলো একটা আরেকটার সাথে প্যাচ খাওয়া যায়। এই যে চেইনগুলো আছে না, চেইনগুলো শিকলগুলো চিন্তা করো, একটা আরেকটার সাথে প্যাচ খাওয়া যায়, ওইটা হচ্ছে টারশিয়ারি। আর কোয়াটারনারিতে আরো বেশি প্যাচ খাওয়া যায়। বুঝতে পারছো? যত বেশি প্যাচ খাবে ওই অনুযায়ী হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচারটা তত বেশি কমপ্লেক্স হয়। আচ্ছা, এরপরে আসো প্রোটিনের বৈশিষ্ট্য কি কি আছে। প্রোটিনের বৈশিষ্ট্য সহজ একদম, সেটা হচ্ছে প্রোটিন কি কি দিয়ে তৈরি আমরা অলরেডি বুঝে গেছি। প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে। এছাড়া প্রোটিনের মধ্যে সালফার থাকতে পারে, আয়রন থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে। আচ্ছা, তোমরা আমারে বলো তো আয়রন যুক্ত একটা প্রোটিনের নাম বলো, তোমাদের খুবই সুপরিচিত প্রোটিন, তোমরা কে বলতে পারবা? আয়রন যুক্ত একটা প্রোটিনের নাম বলো আমাকে। আয়রন আছে এরকম একটা প্রোটিনের নাম বলো তো। সবাই জানো, আমি এখন নাম বললেই সবাই বলতে পারবা। আয়রন আছে এরকম একটা প্রোটিনের নাম বলো। হ্যাঁ, প্রোটিন কি শুধু পেপটাইড? রাইট, প্রোটিন শুধু পেপটাইড। এই তো ভেরি গুড, বেশিরভাগই আনসার দিয়ে ফেলছো, তোমরা অনেক বুদ্ধিমান। আমি আসলে তোমরা যে আসলে বুদ্ধিমান এটা আসলে বুঝা গেছে। অনেকে খাবারের নাম বলতেছো, খাবারের কথা বলিনি। আয়রন যুক্ত প্রোটিন কুমড়ার মধ্যে বেশি, কুমড়ার মধ্যে কি প্রোটিন থাকে আমার জানা নেই। আয়রন যুক্ত প্রোটিন হচ্ছে আমাদের সবার সুপরিচিত হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন
এই হিমোগ্লোবিনের মধ্যে আমার আয়রন থাকে, তাই না? এই জন্য দেখবা আয়রনের পরিমাণ কমে গেলে তখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ঠিক আছে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তখন হচ্ছে আসলে আলটিমেটলি দেখা যায় যে হচ্ছে আমার অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দেয়। ঠিক আছে, আয়রন হিমোগ্লোবিন কিন্তু আয়রন থাকবে। আয়রন একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। হিমোগ্লোবিন নামক প্রোটিনটা তৈরি হওয়ার জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। হিমোগ্লোবিন কয়টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি? হিমোগ্লোবিন হচ্ছে 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। ঠিক আছে, 4টা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, মনে রাখবা। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডে অলরেডি আমরা বলে ফেলছি ক্ষারীয় উপাদান থাকে, অম্লীয় উপাদান থাকে। এই যে এই গ্রুপটা থাকে, এই গ্রুপটা থাকে। এই অ্যামিনিচ2 এটা হচ্ছে ক্ষারীয় গ্রুপ আর অম্লীয় গ্রুপ। এখন একটা যৌগের মধ্যে ক্ষারীয় গ্রুপও আছে, অম্লীয় গ্রুপও আছে। তাহলে এটাকে আমরা কি ধরনের যৌগ বলি বলতো? এটাকে আমরা বলি উভধর্মী যৌগ। এটাকে বলি আমরা উভধর্মী যৌগ। উভধর্মী মানে কি? এইটার মধ্যে অ্যাসিডিক ফিচারসও আছে, এটার মধ্যে বেসিক ফিচারসও আছে। মানে এটার মধ্যে এটা অম্লীয় প্লাস এটা ক্ষারীয়। মানে এটা আসলে কোনোটার মধ্যে সিঙ্গেল কোনোটার মধ্যে পালানো যায় না। এটা তুমি শুধু অম্লীয় বলতে পারবা না, বা এটাকে তুমি শুধু ক্ষারীয় বলতে পারবা না। দুইটা জিনিস আছে, এই কারণে এদেরকে বলি আমরা উভধর্মী যৌগ। ঠিক আছে, এরপরে প্রোটিন সাধারণত তড়িৎধর্মী এবং বাফার হিসেবে কাজ করে। তোমরা কেমিস্ট্রিতে পড়বা বাফার মানে কি। বাফার আমি সহজভাবে বলি, আমার বডি সবসময় বডির যে পিএইচ, আমাদের রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4, তাই না? 35 থেকে 45, এভারেজ হচ্ছে 7.4। তাহলে এই পিএইচটা যাতে সবসময় মেইনটেইন থাকে, এই পিএইচ যাতে কম বা বেশি না হয়, সেইটা মেইনটেইন করার দায়িত্ব হচ্ছে এই প্রোটিনের। প্রোটিন এখানে বাফার হিসেবে কাজ করে। বাফারের মানে হচ্ছে এমন একটা দ্রবণ, যেই দ্রবণটা আমার রক্তের পিএইচটাকে বাড়তে বা কমতে দেয় না। এই প্রোটিনটা বাফার হিসেবে কাজ করার মাধ্যমে সে রক্তের পিএইচটাকে একটা স্টেবিলিটির মধ্যে রাখে, একটা স্থির অবস্থার মধ্যে রাখে। ঠিক আছে, পোলার, এটা একটা পোলার যৌগ। আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম না, আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে NH2 এবং এখানে COOH যেটা আছে, এই H টা কি করে? এখানে চলে আসে। এখানে যখন H চলে আসে তখন এটা কি হয়ে যায়? NH3+ হয়ে যায়, এখানে COO- হয়ে যায়। পোলার মানে কি? পোলার মানে দুইটা পোল তৈরি হয়, একটা পজিটিভ পোল তৈরি হয়, একটা নেগেটিভ পোল তৈরি হয়। এখানেও দেখো তো একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল তৈরি হয়েছে না? এই জন্য এই যৌগটা হচ্ছে একটা পোলার যৌগ। আর আমরা অলরেডি জানি একটা নীতি, আমরা সবাই পড়ছি, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। এটার মানে কি? এটার মানে হচ্ছে পোলার যৌগ সবসময় পোলার মানে দ্রাবকে দ্রবীভূত হবে। পোলার যৌগ পোলার দ্রাবকে, আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে। এইটার মানে কি? লাইক ডিসলভস লাইক মানে কি? পোলার যত যৌগ আছে সব যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, আর অপোলার যৌগ যতগুলো আছে সবাই অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে রাখবা, এটা কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটার মানে কি? এই যে আমি প্রোটিনকে বললাম প্রোটিন হচ্ছে একটা পোলার যৌগ, তাহলে সে কোথায় দ্রবীভূত হবে? সে দ্রবীভূত হবে একটা পোলার দ্রাবকের মধ্যে। সে যদি অপোলার হইতো তাহলে সে অপোলার একটা দ্রাবকে দ্রবীভূত হইতো। ঠিক আছে, তাহলে পোলার দ্রাবক কারা? আমাদের সবচেয়ে পরিচিত পোলার দ্রাবক হচ্ছে পানি। আমাদের সবচেয়ে পরিচিত পোলার দ্রাবকের নাম কি? সবচেয়ে পরিচিত পোলার দ্রাবক হচ্ছে পানি। ঠিক আছে, সবচেয়ে পরিচিত পোলার দ্রাবক হচ্ছে পানি। আর অপোলার দ্রাবক কোনগুলা? অপোলার দ্রাবক হচ্ছে ধরো তোমার ইথার, অ্যালকোহল, কেরোসিন। কেরোসিন কিন্তু এক ধরনের হচ্ছে অপোলার দ্রাবক। ওইখানে আবার অপোলার যৌগগুলো, পানি কিন্তু কেরোসিনের মধ্যে দ্রবীভূত হয় না, বা তেল, তেল কিন্তু পানির মধ্যে দ্রবীভূত হয় না, ভাসতে থাকে। কারণ দুইটা হচ্ছে ভিন্ন জিনিস, একটা অপোলার একটা পোলার। ঠিক আছে, তার মানে পানি, প্রোটিন যেহেতু পোলার তার মানে পানিতে দ্রবীভূত হবে। এবং এটা অ্যাসিডেও দ্রবণীয়, ক্ষারেও দ্রবণীয়। এটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম, যেহেতু এটার মধ্যে NH2 আছে, COOH আছে। তার মানে আমরা ছোটকালে পড়ছিলাম অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, ছোটবেলায় পড়ে আসছি না প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে তো অ্যাসিডিক যৌগ আছে, আবার ক্ষারীয় যৌগ আছে। তার মানে এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। কিন্তু এই যে অ্যালকোহলে অদ্রবণীয়, কেন অ্যালকোহলে অদ্রবণীয়? বুঝা গেছে, অ্যালকোহল হচ্ছে অপোলার। অ্যালকোহল হচ্ছে অপোলার, প্রোটিন তো পোলার। তাহলে পোলার জিনিস তো কখনো অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, তার মানে অ্যালকোহলে এটা অদ্রবণীয়। ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটে। প্রকৃতির পরিবর্তন ঘটে মানে কি? ডিম খাইছো না তোমরা? ডিম তুমি যদি ডিম ভাঙা ফেলো, একটা কাঁচা ডিম ভাঙলে কি লিকুইড আকারে বের হয়, কিন্তু এই সেম ডিমকেই তুমি যদি তাপ দাও, তাপ দিলে কি হবে? ডিমটা সিদ্ধ হয়ে যায় না? ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার মানে কি? ডিমটা যে আগে ছিল ডিমটা লিকুইড, লিকুইড অবস্থা থেকে সে কঠিন অবস্থায় রূপান্তরিত হলো। তার মানে কি? ডিমের প্রকৃতিটা চেঞ্জ হয়েছে। ডিম আগে ছিল লিকুইড, লিকুইড অবস্থা থেকে সলিড হয়ে গেল। তার মানে এখানে আমার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক প্রক্রিয়া, মানে ভৌত প্রক্রিয়ার মাধ্যমে তাপ দেওয়ার মাধ্যমে ডিমকে আমি লিকুইড অবস্থা থেকে সলিড অবস্থায় রূপান্তরিত করলাম। এবং কঠিন বা ক্যালাসিত হবে। এবং আর্দ্র বিশ্লেষণ করলে, আর্দ্র বিশ্লেষণ ওয়ার্ডটার মানেই হচ্ছে আমরা যদি এটাকে ভাঙা হয়, মানে আমরা যদি ভাঙা হইলে, যদি এটাকে ধরো এই প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামিনো অ্যাসিডের পলিমার কি বলি? প্রোটিন। তার মানে প্রোটিনকে যদি আমরা ভাঙি তাহলে তো অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কিছু পাবো না। তার মানে প্রোটিনকে আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো বুঝছো? ক্লিয়ার হয়েছে সবার? সবাই ক্লিয়ার হয়েছে বাচ্চারা? এখানে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি, বায়োলজির অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। চিত্র আসবে কি? হ্যাঁ, চিত্র আসবে। হ্যাঁ, একটা অ্যাসেস নিয়ে ফেলো সবাই, সুন্দর করে এটার একটা অ্যাসেস নিয়ে ফেলো স্ক্রিন। ঠিক আছে, খাইতে খাইতে ক্লাস করা যাবে? খাইতে খাইতে ক্লাস করো, কিন্তু মনোযোগ নষ্ট। ঠিক আছে, ও আচ্ছা। এখন যদি তোমরা এই জিনিসটা একদম বুঝে ফেলো, এই জিনিসটা আমি জাস্ট আরেকবার রিক্যাপ করি। প্রোটিন হচ্ছে তড়িৎধর্মী। তড়িৎধর্মী মানে হচ্ছে প্রোটিন হচ্ছে, তুমি প্রোটিনের মধ্যে চার্জ আছে না, পজিটিভ আর নেগেটিভ চার্জ। এই পজিটিভ নেগেটিভ চার্জের কারণে এটা দেখবা তুমি যখন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে এটাকে রাখলে এখানে ইলেকট্রন কারেন্ট তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। তড়িৎধর্মী এবং এরা বাফার হিসেবে কাজ করে, আমি বুঝাই ফেলছি। শরীরের পিএইচটাকে তারা সবসময় স্টেবল রাখবে। এসিড ক্ষারে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয়, কারণ প্রোটিন হচ্ছে একটা পোলার যৌগ আর পানিও একটা পোলার যৌগ। আর আমাদের নিয়ম বলে যে পোলার পোলারে দ্রবীভূত হবে আর অপোলার অপোলারে দ্রবীভূত হবে। অ্যালকোহলে তাহলে প্রোটিন অদ্রবণীয় হবে।
এবং ভৌত রাসায়নিক প্রক্রিয়া প্রোটিনের প্রকৃতি পরিবর্তন হয়, মানে আমি যখন তাপ দিব প্রোটিনের চেঞ্জ হয়ে যাবে, আর আদ্র বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো। শেষ। এখন প্রোটিনের শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগগুলো তোমাদের একটু মুখস্থ করে ফেললে হবে, এটা নিয়ে আসলে খুব একটা কঠিন কিছু না। জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে গাঠনিক প্রোটিন, গাঠনিক প্রোটিন তোমরা গাঠনিক কার্বোহাইড্রেট অলরেডি পড়ে ফেলছো। গাঠনিক কার্বোহাইড্রেটের মধ্যে তোমরা পড়ছো যে জীবদেহ তৈরিতে যে প্রোটিনগুলো কাজ করে তাদেরকে বলি গাঠনিক প্রোটিন। আর কার্যকরী প্রোটিন কোনগুলা? কার্যকরী প্রোটিন হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন। এরা কি করে? এই এনজাইম হরমোনগুলা আমার দেহের বিভিন্ন কাজ করতে সাহায্য করে, আমার দেহের খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে, আমার দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হইতে সাহায্য করে। তার মানে আমার দেহকে কাজ করতে সাহায্য করতেছে কার্যকরী প্রোটিন। আমার দেহ তৈরি করছে, মানে হচ্ছে আমার ধরো চুল, চোখ, নখ, তারপর হচ্ছে আমার মাংসপেশি, এগুলো তৈরি করতেছে হচ্ছে আমার গাঠনিক প্রোটিন। ঠিক আছে? আর আকৃতি অনুযায়ী তন্তুময় গ্লোবিউলার। গ্লোবিউল মানে কি? গ্লোবিউল মানে গোল্লা, মনে রাখবা। গতে গ্লোবিউল, গতে গোল্লা, মানে গোলাকার। গোলাকার প্রোটিনকেই আমরা বলি গ্লোবিউলার প্রোটিন। আর তন্তুময় প্রোটিনগুলো নরমালি হচ্ছে তন্তুর মতন। তন্তু দেখতে কেমন? তন্তু হচ্ছে সুতার মতন চিকন চিকন, যেগুলো সেগুলোকে বলি তন্তুময় প্রোটিন। আর গঠন অনুযায়ী আমরা বলি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই চারটা জিনিস একটু মনে রাখো। গঠন, প্রাইমারি প্রোটিন মানে কি? প্রাইমারি প্রোটিন মানে হচ্ছে জাস্ট এই সিম্পল স্ট্রাকচারটাকে বলি প্রাইমারি প্রোটিন। এই যে আমরা একদম সরল একটা চিত্র দেখাইলাম না, এটা হচ্ছে প্রাইমারি প্রোটিন, যে একটা চেইন, একটা সিম্পল চেইন, এটাকে বলি প্রাইমারি প্রোটিন। এখন সেকেন্ডারি প্রোটিনে কি? সেকেন্ডারি প্রোটিনে ধরো এইরকম একটা চেইন আছে, তারপর এই দিক থেকে ধরো আরেকটা চেইন আছে। সহজ কথা আমি যদি বলি, তোমরা ডিএনএ স্ট্রাকচার দেখছো না? ডিএনএ স্ট্রাকচারটা কিরকম? পেঁচানো, হেলিক্যাল। এইটাই হচ্ছে আমার সেকেন্ডারি প্রোটিনের স্ট্রাকচার। বুঝা গেছে? আর টারশিয়ারি প্রোটিনটা কি? টারশিয়ারি প্রোটিন হচ্ছে এই প্রোটিনগুলাই আরো বেশি পেঁচায়া যায়, এই হেলিক্যাল স্ট্রাকচারটা আরো বেশি পেঁচায়া যায়, পেঁচ খায় টারশিয়ারি তৈরি করে। আর কোয়াটারনারিতে সে আরো বেশি পেঁচ খায়, মানে আরো সুন্দর করে ফোল্ডেড হয়ে সে একটা সুন্দর প্রোটিন তৈরি করে। ঠিক আছে? এইগুলা হচ্ছে মেইনলি প্রোটিন গঠন অনুযায়ী। এরপর আছে ভৌত রাসায়নিক ধর্মের উপর সরল প্রোটিন। সরল প্রোটিন মানে কি? এখানে আমরা শুধু অ্যামিনো অ্যাসিডই পাবো, শুধু অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামিনো অ্যাসিড বাদ দিয়ে অন্য কিছুই এখানে পাওয়া যাবে না। ঠিক আছে? এখানে এই প্রোটিনকে আমরা যদি ভাঙি তাহলে এখানে শুধু আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কিছুই পাবো না। আর যুগ্ম প্রোটিন কোনটা? অ্যামিনো অ্যাসিড এর সাথে আরো অনেক কিছু পাওয়া যাবে এখানে, অ্যামিনো অ্যাসিড প্লাস অন্য কিছু। এই যুগ্ম প্রোটিনের মধ্যে আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, অ্যামিনো অ্যাসিডের সাথে অন্য কিছু থাকবে, মানে এই প্রোটিনটাকে আমরা যদি ভাঙি তাহলে অ্যামিনো অ্যাসিডের সাথে আদার্স অন্য কিছু পাবো। আর উদ্ভূত প্রোটিন মানে কি? উদ্ভূত প্রোটিন হচ্ছে নরমাল যেই প্রোটিন, এই প্রোটিন থেকে অন্য একটা কিছু তৈরি হবে, তখন সেইটাকে আমরা বলবো উদ্ভূত প্রোটিন। ধরো কোলাজেন, কোলাজেন একটা প্রোটিন, এই কোলাজেন থেকে অন্য নতুন আরেকটা প্রোটিন তৈরি হচ্ছে, মানে একটা প্রোটিন থেকে নতুন আরেক ধরনের প্রোটিন তৈরি হওয়াকে আমরা বলতেছি উদ্ভূত প্রোটিন। আর গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন কোনটা? ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন মনে রাখবা কেমনে? এটা হচ্ছে বিমানের ফার্স্ট ক্লাস টিকেট আছে না, বিমানের ফার্স্ট ক্লাস সিট। ফার্স্ট ক্লাস সিট কাদের জন্য বুক করা থাকে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের জন্য বুক করা থাকে। আর ফার্স্ট ক্লাস গুলো হচ্ছে অনেক উন্নত হয়। তো এই যে প্রথম শ্রেণীর প্রোটিন গুলো আছে না, এইগুলোর মধ্যে অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড থাকে, অত্যাবশ্যকীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকবে, অত্যাবশ্যকীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। কি বলতেছি? আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে অ্যামিনো অ্যাসিড সবগুলা থাকবে না, কিছু পরিমাণ কম থাকবে। ঠিক আছে বাচ্চারা, বুঝছো? একটু গলা দিয়ে গান বেরিয়ে গেল আর কি, মানে মিউজিক বের হয়ে গেল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। বুঝছো? এইটু বুঝা গেছে? বলো। কাজ করলেন মনে হলো। গলা দিয়ে বেরিয়ে গেছে কি? রিডিং দিলেই হয়ে যাবে। এত এত প্রকার কেন? এত 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 ভালো করে পারি না। পোস্ট হবে। আর কার্যকরী প্রোটিন কি করবে? কার্যকরী প্রোটিন দেহের বিভিন্ন কাজে সাহায্য করবে। গ্লোবিউলার প্রোটিন, তন্তুময় প্রোটিন, এদেরকে আমরা আকৃতি অনুযায়ী ভাগ করতে পারি, আর গঠন অনুযায়ী প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারিতে ভাগ করতে পারি। আর ভৌত রাসায়নিকের উপর ভিত্তি করে সরল যুগ্ম উদ্ভূত হয়। প্রথম শ্রেণী প্রোটিনে অত্যাবশ্যকীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে সবগুলা থাকে না, এই জন্য তাকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন বলি। বলেন সবাই ঠিক কিনা? ঠিক আছে, বুঝা গেছে? জীববিজ্ঞানের ওয়াজ মাহফিল। আচ্ছা, সে যে জিলাপি দেয়, এই জিলাপি আমার কাছে, এই জিলাপি কেন দিবে? এই অনলাইনে জিলাপি বিতরণ। এগুলোকে বলি গাঠনিক প্রোটিন, মানে আমার দেহ গঠনে এরা সাহায্য করবে। একটা হচ্ছে ক্যারাটিন, এই ক্যারাটিন গুলো কই থাকে? আমার নখের মধ্যে থাকবে। কোলাজেন কই থাকবে? কোলাজেন থাকবে আমাদের মাংসপেশিতে। ঠিক আছে? কোলাজেন থাকবে আমার মাংসপেশিতে। মাথার চুলের মধ্যে কোলাজেন থাকে। ঠিক আছে? তোমাদের এখানে কেউ আছো যাদের মাথার চুল পাকা? গল্প একটু পরে বলবো, আগে বলো মাথার চুল পাকা কেউ আছো? এক দুইটা মাথার চুল পাকছে? ওই তো, অনেকেই আছে। আচ্ছা, তো যাদের অল্প বয়সে চুল পেকে গেছে তারা হচ্ছে অনেক বিপদে আছে, বুঝছো? বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, অল্প বয়সে পেকে যায়। অল্প বয়সে পেকে গেলে কি সমস্যাটা হচ্ছে বলতো? অল্প বয়সে পাইকে গেলে সমস্যা হচ্ছে গাছ থেকে দ্রুত পড়া যাবে, তখন আর ওই জিনিসটা খাওয়া যাবে না, তো অল্প বয়সে পাকা যাবে না। কিন্তু অনেকের হরমোনাল প্রবলেমের কারণে চুল পাইকা যায়। তো এই যে আমাদের কোলাজেন, এই কোলাজেন গুলা তোমার আসলে আমাদের চুল তৈরিতে সাহায্য করে। ইভেন মেয়েরা অনেক সময় দেখি কিছু প্রোডাক্ট ইউজ করে কোলাজেন খায়, মানে কোলাজেন কি আমরা জানি বাজারে হচ্ছে পাওয়া যায়। তো বাজারে মেয়েরা কি জানি হচ্ছে আটা ময়দা মাখার পাশাপাশি তারা হচ্ছে কি জানি জুসের মতন গুলায় গুলায় খায়, মানে আমি দেখি মাঝে মাঝে। তারপরে ভূত ভূত সাজে তারা, দেখবা তারা কি জানি হচ্ছে সাজায় চোখের মধ্যে দুইটা শশা মেরা দেয়, আর হচ্ছে কি জানি একটা মাখে, এটা কি জানি বলে, কি প্যাক জানি বলে, ফেস প্যাক না কি জানি বলে,
তো এগুলো আমি তারা দেখি ভূতের মতন বসে থাকে আর কি জানি জুস খাই, এগুলো খাইয়া কি যে তাদের উপকার হয়, তাদের কত চুল হয় আল্লাহ জানে। তো এগুলো কোলা জানে কি বাজারে অনেকে কিনতে পাওয়া যায়, তো জীবনে এগুলো ট্রাইও করি নাই, খাইও নাই। খাইলে চুল হয় নাকি আমার একটু জানাও, তাহলে ইনশাল্লাহ হচ্ছে আমিও খাবো। আমার হচ্ছে ও আল্লাহর মধ্যে চুল টুল পাকেও নাই, চুল আচ্ছা দেখো ফাইব্রেন কই থাকে, ফাইব্রেন হচ্ছে তুলার মধ্যে থাকে, ঠিক আছে। ফাইব্রেনটা হচ্ছে তোমার তুলার মধ্যে থাকে, ঠিক আছে। আমরা ইয়াটা আমি তোমাদের জন্য তোমাদের ভয়ে আমি হচ্ছে মেয়েদের ভয়ে এখন হচ্ছে চ্যাট বক্সটা অফ রাখছি, তোমরা এখন আবার আমার গালি দিবা ভাইয়া খালি আমার কি বললো আমাদেরকে। আমি কিন্তু নারী বিদ্বেষী না, ঠিক আছে, না কিন্তু নারী বিদ্বেষী না, এটা মনে রেখো। কিন্তু তাও আমার কেন জানি ভয় লাগে যে হচ্ছে কবে জানি হচ্ছে আমি দেখি আমার মা বোন হচ্ছে এই ভূতের মতন সাইজা বসে রয়েছে, বা কোনো একটা মানে মেয়ে হচ্ছে হয়তো ভূতের মতন, আমি গেলাম, আমি তো ভয়ে শেষ। এগুলো দেখলে মাঝে মধ্যে ভয় লাগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ফাইব্রেন হচ্ছে তুলার মধ্যে থাকে। স্ক্লেরোটিন কই থাকে? স্ক্লেরোটিন থাকে এই যে দেখো পোকা, এই যে পোকাগুলো দেখছো না, আগে ছোটবেলায় এই পোকাগুলোরে কি করতাম জানো? একটা মজার কাহিনী বলি তোমাদেরকে। ছোটবেলায় আমি পড়তাম, বুঝছো, পড়তাম কিভাবে জানো? রাতের বেলা লাইট সব অফ করে টেবিল ল্যাম্প আছে না, টেবিল ল্যাম্প হচ্ছে জ্বালায় রাখতাম, পড়তাম। কি ভন্ডের মতন পড়া পড়তাম আমি তোমাদেরকে বলি। সহজ বাংলা ভাষায় পড়তে বসে মাছি মারার একটা প্রবাদ বাক্য আছে না, পড়তে বসে মাছি মারা। তো আমি আসলে মাছি মারতাম না, আমি মশা মারতাম। মশা মারাই মশাই মনে হয় মারা বলে, তো যাই মারা বলো। তো মশা মারতে গিয়ে আমি করতাম কি, মশারে মারতাম না, মশাকে কি করতাম তোমরা করো কিনা জানি না, কলম আছে না, কলমের মুখার ভিতরে মশা ধরো আমার এখানে বসছে, আমি মশারে বলতাম তুমি খা, রক্তটা খা, সুন্দর করে রক্ত খা। এরপরে কলমে যে মুখা আছে না, ধরো ট্রান্সপারেন্ট মুখা যেগুলো, যে ম্যাটাডোর পিন পয়েন্ট না ম্যাটাডোর হাই স্কুল কিছু কলম পাওয়া যায়, তো ওইটা দিয়ে সুন্দর করে তারে একদম ধরে ফেলতাম। সে তো এখন আর পালাইতে পারে না, ওই কলমের মুখার মধ্যে সে ট্র্যাপড। আমি তো সেই মজা, তুমি এখন যাইবা কই চান্দু। পরে তাকে হচ্ছে ওই কলমটা হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে কলমের মুখ আটকাই দিতাম, সে তো এখন খুঁজে পায় না সে কোন জায়গায় যাবে, সে তো এখন কারাগারে বন্দি। তারে অনেকক্ষণ তারে অবজার্ভ করতাম। মানে আমি কিন্তু পড়ালেখা করতেছি না, আমার বাপ মা ভাবতেছে অনেক সুন্দর করে পড়ালেখা করতেছি, আমি মশা মশা নিয়ে গবেষণা করতেছি, মশার গবেষক হয়ে গেছি। তো পড়তে বসলে তোমরা মশার গবেষক হও না, তোমরা মশা নিয়ে পড়বা, পাত্রপড়া পড়বা, এইসব নিয়ে পড়বা, কিন্তু আবার মশার গবেষক হইতে যাবে। সো স্ক্লেরোটিন এটা হচ্ছে ওই যে বিভিন্ন পোকার গায়ে দেখবা শক্ত শক্ত আবরণ থাকে, তেলাপোকা দেখবা তেলাপোকার উপরে একটা শক্তই থাকে, এগুলো স্ক্লেরোটিন দিয়ে তৈরি। তো কন্ড্রিন, কন্ড্রিন এটা কই থাকে, এটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের হাঁটু। এই হাঁটুর মধ্যে এই যে যত কার্টিলেজ বা তরুণ আস্থি গুলো দেখো না, তরুণ আস্থি, এই যে আমাদের কানের এখানে কানের বাইরে তরুণ আস্থি, এইগুলা তরুণ আস্থি, এই তরুণ আস্থি গুলা কন্ড্রিন দিয়ে তৈরি, ঠিক আছে। আরেকটা আছে সেইন, এই সেইনটা থাকে আমাদের হাড্ডির মধ্যে, সেইনটা থাকে হাড্ডির মধ্যে, কন্ড্রিন থাকে তরুণ আস্থিতে, আর সেইন থাকে হচ্ছে অস্থি বা হাড্ডির মধ্যে, ঠিক আছে। বাপজানেরা বুঝছো, বাপজান এবং মাজান বুঝছো। আজকে আমার কপালে শনি আছে, সন্ধ্যা থেকে আসছে। আচ্ছা সমস্যা নেই। তোমাদের আম্মু আব্বু যদি আশেপাশে থাকে আমার পিটাবে বা বলবে বেশি কথা যাবে। ও ও, আচ্ছা, সে হচ্ছে চারুকলা পড়াইতো তোমাদের। চারুকলা চারুকলা ছিল, চারুকলার আমাদের এক স্যার ছিল, স্যারের নামটা বললাম না, স্যার হচ্ছে হিন্দু স্যার ছিল। স্যারের শাস্তি দেওয়ার একটা বিশেষ পদ্ধতি ছিল। ধরো কেউ যদি মানে দুষ্টামি করতো বা হচ্ছে কিছু না পারতো, স্যার হচ্ছে এই যে কানের এইদিকে এই যে চুলটা আছে না, এটার কি জানি বলে, নামটা ভুলে গেছে, এটা জানি কি বলে, কি আছে মানে কি শেষ জানি চুল বলে, বুঝছো, তখন মনে তো স্যারে খাই ফেলি, মানে এই জায়গায় ধইরা একটা জুড়ে টানতো। আমি মনে হয় একবার না দুইবার খেয়েছিলাম এরকম। আর জীবনের চেয়ে খারাপ আমি করছি হচ্ছে, যদি সবচেয়ে কম নাম্বার পাই সেটা হচ্ছে কারুকলা। আমি দৃশ্য ঠিক মতো আঁকতে পারতাম না, আঁকলেও রং এবড়া থেবড়া হয়ে যেত। তো অনেক এগুলা জন্য অনেকই খাইছি, এটা এত জোরে টান দিত। তোমরা একটু ট্রাই করো তো আমার পক্ষ থেকে, তোমরা নিজেরা নিজেদেরকে একটু এই জায়গাটা তাই করো, যাদের ঘুম পাইতেছে বিশেষ করে, যখনই ঘুম পাবে তখন এইটা ধরে একটা জোরে একটা টান দাও, সবাই জোরে একটা টান দাও, জোরে একটা টান দিয়ে তারপরে হচ্ছে মানে সজাগ ফিরে নিয়ে আসো, বুঝছো। এটা কেন বললাম, মাথাও ব্যথা করে, আমি মাসি ইউজ করতাম, আম্মু দিছে, ভাই কি সুন্দর বুদ্ধি, বুঝছো। মজার গল্প এখন মনে পড়তেছে না, আমার লাইফে অনেক মজার গল্প আছে। ও আচ্ছা, আমার হল লাইফে প্রথম উঠছি, বুঝছো, আমার কলেজে মেডিকেলের হল লাইফ, প্রথম মেডিকেলে চান্স পাইছি, এরপরে প্রথম হলে গেছি। হলে গিয়ে তা আমি তো কাউকে চিনি না, আমার সিনিয়র কে জুনিয়র কে এগুলো তো আমি চিনি না। তো আমি হচ্ছে মসজিদে ঢুকছি নামাজ পড়ার জন্য। তো ওইখানে আমি হচ্ছে আমার এক সিনিয়র, আমার থেকে 3 বছরের সিনিয়র, বুঝছো, আমাদের এক ব্যাচমেটের চেহারার মতন হুবহু সেম, মানে খুবই কাছাকাছি চেহারা। তো সে, আমি সুন্দর করে পিছন থেকে গিয়ে তার ঘাড়ের মধ্যে সুন্দর করে, এই কি অবস্থা, কেমন আছো, তোমার নাম কি, কত ব্যাচ তুমি। সে হচ্ছে, আমি হচ্ছে 79 ব্যাচ, বুঝছো, সে হচ্ছে 76 ব্যাচ, বুঝছো। তো তখন তো ভাই যে একটা লুক দিছে, বলছে আমি তো 76। আর আমার তো আত্মা গেছে শুকায়, মানে আত্মা পানি শুকায় গেছে, কারণ সিনিয়রদেরকে কিন্তু তখন অনেক ভয় পেতাম, তখন তো পলিটিক্স ছিল, অনেক কিছু ছিল, তো অনেক ভয় পেতাম, আমার আত্মা শুকায় গেছে। ভাইরা হচ্ছে সরি বললে পারলে ভাই মা পা ধরতাম। তো ভাইরা বললাম সরি ভাই, তাড়াতাড়ি হচ্ছে ওযু করে আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ 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 করছে, ভাই খুব ভালো মানুষ, ভাই এমনিতে এগুলার এত ঝামেলা টামেলা না, ভাই খুবই ভালো মানুষ। তো এই আর কি কাহিনী, বুঝছো। তো এইসব হইছে লাইফে অনেক। তো এরকম আর কি অনেক অপ্রীতিকর হচ্ছে কাহিনীতে পড়ছিলাম লাইফে, বলছিলাম। আচ্ছা তাড়াতাড়ি ক্লাস শেষ করি, আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করি। তোমাদের এনজাইমের কাজ কি, আমার দেহের রাসায়নিক বিক্রিয়াগুলোতে সাহায্য করবে, রাসায়নিক বিক্রিয়াতে সাহায্য করবে, রাসায়নিক বিক্রিয়াগুলো দ্রুত হইতে সাহায্য করবে। আর হরমোনগুলোর কাজ কি, আমরা অলরেডি হচ্ছে মানে আমরা হরমোনের মধ্যে তোমরা দেখবা বিভিন্ন সময় আমাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়। এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এখান থেকে কি হয়, আমাদের থাইরয়েড হরমোন বের হয়, তাই না। তোমরা যখন ডাক্তারের কাছে যাবা দেখবা ডাক্তার থাইরয়েড ফাংশন টেস্ট দেয়, ওখান থেকে থাইরয়েড হরমোনের একটা দেখা যায় যে থাইরয়েড হরমোন কত বেশি বের হইছে নাকি কম বের হইছে। তোমরা সবাই জানো যদি থাইরয়েড হরমোন কম বের হয় তাহলে এখানে আমার গয়টার নামে একটা রোগ হয়, গলগন্ডে, গলাটা এটা ফুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। আসলে হরমোন জিনিসটা কি, হরমোন এনজাইম দুইটাই কিন্তু প্রোটিন, হরমোনও প্রোটিন এনজাইমও প্রোটিন। দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে হরমোন নালীবিহীন ভাবে প্রবাহিত হয়, নালীবিহীন হরমোন হচ্ছে নালীবিহীন রক্ত দ্বারা প্রবাহিত হয়। আর এনজাইম যেটা, এই এনজাইমটা নালী দিয়ে পরিবাহিত হয়, সে কিন্তু রক্তে মিশে না।
নালী দিয়ে প্রবাহিত হয়। এনজাইম হচ্ছে নালী দিয়ে প্রবাহিত হয়। যেমন ধরো আমার পাকস্থলীতে পেপসিন এনজাইম আছে এবং এই এনজাইমের একটা বিশেষত্ব হচ্ছে এনজাইমটা যেই জায়গায় তৈরি হয় সেই জায়গাতেই সে কাজ করে। সে খুব বেশি দূরে কাজ করতে পারে না, কারণ নালী দিয়ে যেহেতু যায়। এত লম্বা নালী তো নাই যে মাথাতে ধরো একটা এনজাইম তৈরি হলো, সেই এনজাইমটা আমার পায়ের আঙ্গুলে গিয়ে কাজ করবে, এত লম্বা নালী তো তৈরি হওয়া সম্ভব না। সো নালী দিয়ে যেহেতু এনজাইমগুলো পার হয়, এই কারণে দেখা যায় বেশিরভাগ এনজাইম যেই জায়গায় তৈরি হয় সেখানে কাজ করে। যেমন ধরো পাকস্থলীর এনজাইম পেপসিন, সেটা পাকস্থলীতেই কাজ করবে। তারপর ক্ষুদ্রান্ত্রের এনজাইম আছে, ক্ষুদ্রান্ত্রের যে এনজাইমগুলো আছে এগুলো ক্ষুদ্রান্ত্রে কাজ করে খাবার পরিপাকে। আবার ধরো কিন্তু হরমোন তো রক্ত দিয়ে ভেসে ভেসে যায়, আর রক্ত তো আমার সারা শরীরে আছে, তাই না? তার মানে হরমোন সে রক্ত দিয়ে যেহেতু যায়, তার মানে সে যদি আমার ব্রেইনে যতগুলো হরমোন আছে এরা আসলে দেখা যায় আমার সারা শরীরে ইফেক্ট ফেলে। ঠিক আছে, তার মানে হরমোন হচ্ছে দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করবে, রক্ত দিয়ে পরিবাহিত হবে, নালী দিয়ে পরিবাহিত হবে, আর এনজাইমগুলো নালী দিয়ে পরিবাহিত হবে, কাজ করবে, এবং এনজাইমগুলো নরমালি দেখা যাবে এরা রাসায়নিক বিক্রিয়াগুলো দ্রুত ঘটতে সাহায্য করবে। ঠিক আছে, শেষ। এখন আসলে তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন মানে কি? তন্তু মানে কি? তন্তু মানে সহজ বাংলা কথায় হচ্ছে আমার সুতা। সুতা সুতা তুমি সুতার মতন দেখতে চিকন চিকন যতগুলো প্রোটিন আছে সেগুলো, যেমন ধরো আমার মাসেল ফাইবার। তোমরা মাংস খাও না, মুরগির মাংস খাওয়ার সময় দেখবা মুরগির মাংস তোমার আম্মু যখন রান্না করে মুরগির মাংস একটা কামড় দিবা, বুঝছো? কামড় দেওয়ার পর মুরগির রান্না কিন্তু যে কোনো একটা মুরগির সলিড পিস, কামড় দেওয়ার পর দেখবা ওখানে ফাইবার ফাইবার কতগুলো সুন্দর সুন্দর সাদা সাদা ফাইবার আছে। মানে উপরের অংশটা কামড় দেওয়ার পর সুন্দর সুন্দর ফাইবারগুলো একটার উপর আরেকটা লাগানো আছে। এই যে মাংসপেশিগুলো অনেকগুলো ফাইবার দিয়ে তৈরি। এই ফাইবারগুলো নরমালি কোলাজেন ফাইবার। এগুলো কি ফাইবার? কোলাজেন ফাইবার। এগুলো কিন্তু আমাদের হাতের পেশি, পায়ের পেশি এগুলোতেও থাকে। ফাইব্রাইন, এই নামটা শুনে বোঝা যাচ্ছে না এটার মধ্যে ফাইবার আছে। ফাইবার মানে তন্তু। তো এই ফাইব্রাইনটা এটা কি একটা সুতা? এই মানে সুতা না, এটা হচ্ছে তুলা। এই তুলা থেকে সুতা তৈরি হবে, তাই তো? এই তুলার মধ্যে থাকে ফাইব্রাইন। আর ক্যারাটিন, ক্যারাটিন কই থাকে? ক্যারাটিন হচ্ছে আমাদের হাতের নখের মধ্যে থাকে। ক্যারাটিন যত জায়গায় থাকে সেগুলো নরমালি হচ্ছে শক্ত শক্ত হয়। এই যে আমার হাতের নখে থাকে ক্যারাটিন, আমার চুলে থাকে ক্যারাটিন, চুলের ক্যারাটিন আছে, নখের ক্যারাটিন আছে, এই সবগুলাই ক্যারাটিন। গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার মানে কি? গোল আকৃতি, গতে গ্লোবিউল, গতে গোল। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এখানে কি নাম আছে? এখানে নাম শুনি তোমরা বুঝতেছো, এখানে আছে গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে এটা গ্লোবিউলার। হিমোগ্লোবিন হচ্ছে গ্লোবিউলার শেপ প্রোটিন। তারপর ইনসুলিন, ইনসুলিনের মধ্যে সু আছে না? সু, সু মানে কি? গোল্লা, একটু মনে হচ্ছে এটার মধ্যে উ আছে, তার মানে এইটাও হচ্ছে গোলাকৃতি প্রোটিন। ইনসুলিন প্রোটিন কাদেরকে দেয় বলো তো? ইনসুলিন কাদেরকে দেয়? তোমাদের বাসায় হয়তোবা অনেক এরকম ইনসুলিন দেওয়া রোগী আছে। ইনসুলিন চুল কি শক্ত না? চুল তো শক্ত না, চুল তো হালকা শক্ত। দাঁতকে বলতে পারো শক্ত, দাঁত অনেক শক্ত। ইভেন দাঁত কিন্তু আগুনে পুড়ে যায়। তো আগুনে মানুষ যখন পুড়ে যায় তোমার বোনস বা হাড্ডি এগুলো কিন্তু ছাই হয়ে যায়, কিন্তু দাঁত কিন্তু দেখা যায় অক্ষত থাকে। ঠিক আছে, তো দাঁতগুলো অক্ষত থাকে। তো ইনসুলিন কাদেরকে দেওয়া হয়? ডায়াবেটিস পেশেন্টদেরকে, তাই না? ডায়াবেটিসের পেশেন্টদেরকে ইনসুলিন দেওয়া হয়। এই ইনসুলিনটা আমাদের কই থেকে তৈরি হয় জানো তোমরা? সবাই জানো, এটা হচ্ছে আমার অগ্নাশয় থেকে তৈরি হয়। অগ্নাশয়, আমাদের দেহে অগ্নাশয় নামে একটা অঙ্গ আছে, সেই অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনটা কি করে? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, গ্লুকোজের পরিমাণ কমায় দেয়। এরপরে দেখো গঠন অনুযায়ী, এই যে দেখো এটা হচ্ছে প্রাইমারি প্রোটিন। এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাইছি না, চেইনের মতন 1 2 3 4, মানে নরমাল একটা চেইন। এটা একটা মুক্তার মালার মতন লাগতেছে না? এই মুক্তার মালাটাকে বলা হয় তোমার প্রাইমারি প্রোটিন। এইটার দিকে তাকাও, এইটা দেখতে কেমন? ডিএনএ এর মতন লাগতেছে না? অনেকটা ডিএনএ আমার এরকম দেখতে ছিল, এরকম পেঁচ খেলানো, ঢেউ খেলানো ছিল। এই সেকেন্ডারি প্রোটিনটা হচ্ছে এরকম হেলিক্যাল স্ট্রাকচার যুক্ত। হেলিক্যাল, আমরা ডিএনএ স্ট্রাকচার পড়ছিলাম ডাবল হেলিক্স, এইটা হচ্ছে অনেকটা হেলিক্যাল। এই প্রোটিনগুলাই দেখা যায় হেলিক্যাল হয়ে এই যে এরকম পেঁচ খায় স্প্রিং এর মতন পেঁচ খেয়ে তারপর এরকম স্ট্রাকচার হয়। এই প্রাইমারি প্রোটিন থেকে সেকেন্ডারি প্রোটিন হয়। তারপর আবার আছে হচ্ছে তোমার টারশিয়ারি প্রোটিন। টারশিয়ারি প্রোটিনটা কেমন? এই যে দেখো এই হেলিক্যাল প্রোটিনগুলোকেই যদি আমরা আরো পেঁচাই, এখানে দেখো এই যে এই স্ট্রাকচারগুলো দেখতেছো, এগুলো কেমন? হেলিক্যাল। এই হেলিক্যাল প্রোটিনগুলাই আবার দেখো পেঁচ খাইছে। এই প্রত্যেকটা হেলিক্যাল প্রোটিন পেঁচ খেয়ে টারশিয়ারি প্রোটিন হইছে। তারপর আবার এই টারশিয়ারি প্রোটিন পেঁচ খেয়ে ফোল্ডিং হয়ে কোয়াটারনারি প্রোটিন হবে। তার মানে আমার সবকিছু শুরু হয়েছে কই থেকে? প্রাইমারি প্রোটিন থেকে। একটা প্রাইমারি প্রোটিন প্রথমে আমার রাইবোজোম তৈরি করবে, রাইবোজোম প্রথমে প্রাইমারি প্রোটিন তৈরি করার পর এই প্রাইমারি প্রোটিনটা এরকম পেঁচ খাবে। এই চেইনগুলো প্রত্যেকটা চেইন, পলিপেপটাইড চেইন এরকম পেঁচ খাবে। পেঁচ খাওয়ার পর এই প্রত্যেকটা পেঁচ আবার একটা আরেকটার সাথে পেঁচ খাবে। পেঁচ খায় টারশিয়ারি করবে, এই টারশিয়ারিগুলো আবার ফোল্ডেড হয়ে কোয়াটারনারি করবে। তার মানে আমার ধাপটা শুরু হয় কিন্তু প্রাইমারি থেকে। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার হইছে? এতটুকু ক্লিয়ার হইছে? বলো বলো, এতটুকু ক্লিয়ার হইছে? বুঝছো? এখান থেকে তেমন একটা কিছু আসে না। এগুলা চিত্র লাগবে না, এগুলা চিত্র লাগবে না। ঠিক আছে, এগুলা চিত্র তোমার তাহলেই হবে, এগুলা চিত্র লাগবে না, এগুলা চিত্র আঁকা সম্ভব না। বুঝতে পারছো? এখন আসো আমরা ভৌত রাসায়নিক গুণাবলী। আমি সরল প্রোটিন আছে, যুগ্ম প্রোটিন আছে, উদ্ভূত প্রোটিন আছে। আমি সরল প্রোটিন বলতে কি বুঝাইছিলাম? আমি সরল প্রোটিন বলতে শুধু অ্যামিনো অ্যাসিড দিয়ে আমার তৈরি যেই প্রোটিনগুলো আমার শুধু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, সেগুলোকে আমরা বলি সরল প্রোটিন। মানে এই প্রোটিনগুলোকে ভাঙলে আমি শুধু অ্যামিনো অ্যাসিড পাবো, আর কিছু পাবো। আর যুগ্ম প্রোটিন কোনগুলা? তুমি নাম দেখলেই বুঝবা এটা কি যুগ্ম নাকি সরল। যুগ্ম প্রোটিনগুলোর মধ্যে দেখো এখানে প্রোটিন পার্ট আছে, আবার নিউক্লিক অ্যাসিডের পার্ট আছে। তারপর এখানে তাকাও, এইটার দিকে দেখো, এখানে দেখো এখানে প্রোটিন পার্ট আছে, আবার হচ্ছে মেটালিক পার্ট আছে। তার মানে এখানে দেখো গ্লাইকো, আবার দেখো এখানে হচ্ছে গ্লাইকো পার্ট আছে একটা, মানে কার্বোহাইড্রেট। গ্লাইকো মানে কি? আমি কিন্তু আগের ক্লাসে পড়ে আসছিলাম। গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, এটার মানে হচ্ছে শর্করা। তার মানে গ্লাইকো একটা পার্ট, এখানে প্রোটিন একটা পার্ট। তার মানে এখানে আমি ভাঙলে একাধিক জিনিস পাইতেছি। এই যে লিপোপ্রোটিন, এখানে লিপিড পার্ট আছে, প্রোটিন পার্ট আছে। তার মানে যুগ্ম প্রোটিন মানে হচ্ছে যেটাকে ভাঙলে আমরা প্রোটিনের সাথে অন্যান্য জিনিস পাবো, সেটাকে বলি যুগ্ম প্রোটিন। আর সরল প্রোটিন মানে এইগুলো সবগুলা হচ্ছে শুধুমাত্র, এগুলো সবগুলা হচ্ছে শুধু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এখানে অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কিছুই নেই, শুধু অ্যামিনো অ্যাসিড থাকবে এগুলোতে অ্যামিনো অ্যাসিড ছাড়া কিছুই থাকবে না। আর এইগুলোর দিকে তাকাও, এইগুলো তোমার আলটিমেটলি কোনো না কোনো প্রোটিন থেকে তৈরি হয়। এগুলো আলটিমেটলি কোনো না কোনো প্রোটিন থেকে তৈরি হয়। যেমন দেখো এই যে অ্যালবুমাস, এই অ্যালবুমাসটা কই থেকে তৈরি হয়? এই যে অ্যালবুমিন নামক প্রোটিন থেকে। অ্যালবুমিন নামক প্রোটিন থেকে অ্যালবুমাস তৈরি হয়। তার মানে একটা প্রোটিন থেকে নতুন একটা প্রোটিন হচ্ছে, এইটাকে আমরা বলি উদ্ভূত প্রোটিন। উদ্ভূত মানে কি? নতুন তৈরি হওয়া প্রোটিন, নতুন তৈরি হওয়া প্রোটিন। একটা প্রোটিন থেকে নতুন একটা প্রোটিন তৈরি হচ্ছে, অ্যালবুমিন থেকে অ্যালবুমাস। তারপর আমরা 5 প্রাইম পড়ছিলাম না আগে? তুলার মধ্যে 5 প্রাইম থাকে, ওই 5 প্রাইম থেকে 5 গ্রিন তৈরি হয়েছে। তারপর প্রোটিন থেকে পেপটাইড পাই, পেপটোন পাই, প্রোটিওস পাই। এগুলো সবই এই কোনো না কোনো প্রোটিন থেকে তৈরি হয়ে নতুন একটা প্রকৃতি হয়েছে। এই কারণে এদেরকে বলি আমরা উদ্ভূত প্রোটিন। ঠিক আছে, এখান থেকে জাস্ট নামগুলো একটু তোমাকে সুন্দর মনে রাখা লাগবে। এলো, গেলো, গ্লু, পেলো, হি, প্রোর, স্কাল, এইভাবে মনে রাখতে পারো। আর এগুলো একটু কয়েকবার একটু পড়লেই রিং দিলেই হয়ে যাবে। এখানে এতটুকু পড়া, এখানে তেমন কিছু পড়া নেই। এখন এখান থেকে আচ্ছা এই জিনিসটা বুঝছো, কোনটাকে কেন বলা হচ্ছে যুগ্ম প্রোটিন, কোনটাকে কেন সরল প্রোটিন? এইটুকু বুঝছো? সরল প্রোটিন কেন বলা হচ্ছে, যুগ্ম প্রোটিন কেন বলা হচ্ছে, উদ্ভূত প্রোটিন কেন বলা হচ্ছে?
মনীষা আলম, শেষ করে দেন ভাইয়া, ঘুম পাইছে। আমার কি ঘুম পায় না? তোদের খালি ঘুম পায়। সব মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হবে, এখানে মুখস্থ করা ছাড়া কোনো কথা নেই। ঠিক আছে? এই তোমরা সবাই পড়াশোনা করো তো? পড়তে হবে, নকল আর হবে না। ঠিক আছে? মাঝখানে মনে একটা লাইন বাদ দিয়েছে না? মাঝখানে কোন লাইন জানি ছিল? এই তোমরা পড়ালেখা করো তো? পড়তে হবে, নকল আর হবে না। যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে? একেকজন একেকভাবে কথা বলে। অ্যালবুমিন, অ্যালবুমিন কই পাবো আমরা? একদম সহজ জিনিস, ডিমের সাদা অংশ। আমরা ডিম সিদ্ধ করলে ডিমের যে সাদা অংশটা আছে না, সেই ডিমের সাদা অংশ অ্যালবুমিন। ডিমের সাদা অংশ অ্যালবুমিন পাইলে হলুদ অংশে আমরা গ্লোবিউলিন পাই। মনে রাখবা, দুইটাকে পাশাপাশি মনে রাখবা। ডিমের কুসুম যেটা, হলুদ অংশ যেটা, সেখানে গ্লোবিউলিন, আর ডিমের সাদা অংশটাতে থাকে অ্যালবুমিন। মাংসপেশির মায়ো অ্যালবুমিন, মাংসপেশিতে থাকে মায়ো অ্যালবুমিন, আবার মাংসপেশির মধ্যেই থাকে মায়োসিন গ্লোবিউলিন। ঠিক আছে? মজার বিষয় না? দুইটাই দেখো পাশাপাশি রেখে মুখস্থ করবা, তাহলে দেখবা তোমাদের সহজে মনে থাকবে। তারপরে রক্তরসের মধ্যে সেরাম অ্যালবুমিন থাকে, আবার রক্তরসের মধ্যে গ্লোবিউলিনও থাকে। তোমরা রক্তরসের কি কি প্রোটিন আছে এটা পড়ে ফেলছো, আগে গেলে ফুল পাবে, এভাবে মনে রাখতে পারো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই 4 ধরনের প্রোটিন আমরা রক্তরসে পাই। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই 4 ধরনের প্রোটিন রক্তরসে পাই। তার মানে অ্যালবুমিন আমরা রক্তরসে পাবো, আবার গ্লোবিউলিন রক্তরসে পাবো। তারপর সিম বীজে লিগুমেলিন পাওয়া যায়, লিগুমেলিন পাওয়া যায় সিম বীজে, আর মটর বীজে লেগুলিন পাওয়া যায়। দুইটার মধ্যে কনফিউজ হওয়া যাবে না। লেগুলিন হচ্ছে গ্লোবিউলিন, আর অ্যালবুমিন, যেহেতু অ্যালবুমিনের মধ্যে কি আছে, অ্যালবুমিনের মধ্যে যেহেতু ম আছে, তার মানে লিগুমেলিনের মধ্যে ম থাকতে হবে। তার মানে এটার মধ্যে ম আছে, এটার মধ্যে ম আছে, এইভাবে মনে রাখবা। আর গ্লোবিউলিনের মধ্যে কোনো ম নাই, তার মানে এটা হচ্ছে লেগু, আর লেগুলিন পাওয়া যাবে মটর বীজে, আর লিগুমেলিন পাওয়া যাবে সিম বীজে। ঠিক আছে? এরপরে হচ্ছে চোখের লেন্স, চোখের লেন্সের মধ্যে আমরা গ্লোবিউলিন পাই। শেষ, গ্লোবিউলিনের কাহিনী শেষ। বাদ বাকি জিনিস হচ্ছে এটা লেকটাল বুমিন। এই যে দেখছো লেকটাল বুমিন, মানে দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ থাকে না? দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, এটা আমরা আগে জানতাম। এই ল্যাকটোজের সাথে যখন অ্যালবুমিন থাকবে তখন সেটাকে বলি ল্যাকটাল বুমিন। এই ল্যাকটাল বুমিনের মধ্যে কি থাকবে? অ্যালবুমিন থাকবে। তারপর গমবুজের লিউকোসিন থাকবে, তারপর জব বার্লিতে বিটা অ্যামাইলেজ থাকবে। এগুলো সবই হচ্ছে তোমার অ্যালবুমিনের উদাহরণ। এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। দুইটাকে যখন তুমি পাশাপাশি রাখবা, দেখবা দুইটা মুখস্থ করতে তোমার সহজ হবে। আমি তোমাদেরকে যেভাবে বললাম এই সিরিয়ালে একটু মনে করবা, তাহলে হবে। গ্লুটেলিন, এইটা আমি কিভাবে মনে রাখতাম? গতে গম, গতে গ্লুটেনিন, গতে গম, গতে গ্লুটেনিন। গমের মধ্যে গ্লুটেনিন থাকে। অনেকে দেখবা গ্লুটেনিনের প্রতি অনেক সেনসিটিভিটি থাকে। ওই তোমার দেখবা কি জানি একটা ইয়া ছিল, মানে এই গ্লুটেনিন গম খাইলেই অনেকে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়। ওদের গ্লুটেনিনের প্রতি অনেক বেশি সেনসিটিভিটি কাজ করে। ঠিক আছে? চালের অরাইজেনিন, চাল, গম, এগুলোর মধ্যে গ্লুটেনিন থাকবে। প্রোলামিন, এই প্রোলামিনটা তোমার খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। বাহ আলামিনের ভোজ গ্রেড ছিল, এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, নিজের মতন করে মনে রাখতে পারো, সমস্যা নেই। এইখানে এই সবগুলাই কিন্তু তোমার মানে সৃজনশীলে কখন আসবে না, এগুলো আসবে এমসিকিউতে। নরমালি এমসিকিউতে আসে, সিকিউতে আসলে বড় জোর অ্যালবুমিন আর গ্লোবিউলিন থেকে আসতে পারে, কিন্তু এমসিকিউতে তোমার এগুলো থেকে দিয়ে দিতে পারে যে হিস্টোনের মধ্যে। হিস্টোন কই পাওয়া যায় বলতো? হিস্টোন হচ্ছে, আমি ডিএনএ তে হিস্টোন পড়ছিলাম না? ডিএনএ কি দিয়ে তৈরি? ডিএনএ হিস্টোন নামক প্রোটিন, ডিএনএ এর মধ্যে হিস্টোন নামক প্রোটিন, মানে তোমার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি ছিল না? মনে আছে সবার বাচ্চারা? কি ছিল? ক্রোমোজোম। এই ক্রোমোজোম কি দিয়ে তৈরি ছিল? সবাই পড়ে আসছো। ক্রোমোজোম দুইটা জিনিস দিয়ে তৈরি ছিল, একটা হচ্ছে আমার ডিএনএ, আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। তো এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিস দিয়ে আমার ক্রোমোজোম তৈরি। তার মানে হিস্টোন আমি পাবো নিউক্লিয় হিস্টোনের মধ্যে। প্রোটামিন, এই প্রোটামিনটা আমরা কই পাবো? প্রোটামিনটা পাবো আমরা স্যামন মাছের শুক্রাণুতে। ঠিক আছে? স্যামন মাছের শুক্রাণুতে প্রোটামিন পাবো। আর স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন আমি অলরেডি বলছি। স্ক্লেরো কই থাকে? আমার দেহের যত শক্ত শক্ত জায়গাগুলো আছে, নখ, নখের মধ্যে থাকবে। তারপর আমার শক্ত জায়গা চুলের কেরাটিনের মধ্যে, মানে কেরাটিন যেগুলো আছে, কোলাজেন এবং হাড়, মানে আমার দেহের বাইরে থেকে আমি যা যা দেখতে পারি এগুলোর মধ্যে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের যে নখ আছে, তারপর গরুর যে শিংগুলো আছে, তারপর হচ্ছে খুর, পায়ের যে খুর আছে গরুর, তারপর হচ্ছে আমাদের চুল, তারপর চামড়া, তারপর হাড্ডি, এগুলোর মধ্যে স্ক্লেরোপ্রোটিন থাকে। ঠিক আছে? এগুলো একটু জাস্ট রিডিং দিবা তাহলে হবে। আচ্ছা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোথ ফর তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন। এই ছকটা আমি তোমাদের জন্য, এই যে দেখো স্লাইডগুলো নিয়ে আসি, এই স্লাইডগুলো নিয়ে আসার কারণ হচ্ছে তোমাদের বইয়ে অনেক অগোছালো করে ইনফরমেশন দাও। তোমরা এইটা এইভাবে একটু গুছিয়ে পড়বা, গুছিয়ে পড়লে দেখবা এখানে কেউ তোমার হচ্ছে আটকে পারবে না। এটা তুমি গুছায় পড়লেই তোমার মুখস্থ সহজে হয়ে যাবে। তুমি যদি অগোছালো ভাবে পড়ো, তোমার পড়া জীবন মুখস্থ হবে। এই পড়াগুলো একটু মুখস্থ, কারণ বেসিক জিনিস আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। বেসিক বুঝে গেছো, জাস্ট এগুলো একটু মুখস্থ করবা। এখানে আমার কি জিনিস আছে? দ্রবণীয়তা, কোন প্রোটিনগুলো কিসে দ্রবণীয় এবং তাপে এগুলো জমাট বাঁধে নাকি বাঁধে না। তোমরা বলো তো, একদম প্রথম থেকে শুরু করো। দেখো এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন কই পাওয়া যায়? ডিমে পাওয়া যায় না? ডিম কি তাপে জমাট বাঁধবে নাকি বাঁধবে না? তোমরা জানো যে ডিমকে আমি যদি তাপ দেই, ডিম সিদ্ধ হয়ে ওটা শক্ত হয়ে যায়, তার মানে এরাই তাপে জমাট বাঁধে। তার মানে মনে রাখবা, এই অ্যালবুমিন গ্লোবিউলিনই একমাত্র তাপে জমাট বাঁধে, কিন্তু বাদবাকি আর কোনো প্রোটিন কখনোই তাপে জমাট বাঁধবে না। ঠিক আছে? শুধুমাত্র অ্যালবুমিন আর গ্লোবিউলিনকে আমি যদি তাপ দেই, সে জমাট বাঁধবে, আর বাদবাকি কোনো প্রোটিনই জমাট বাঁধবে না। ঠিক আছে? এইটা মনে রাখা খুবই সহজ, ডিম দিয়ে মনে রাখবা। ডিমকে সিদ্ধ করলে ডিম শক্ত হয়ে যায়, ঠিক একইভাবে অ্যালবুমিন গ্লোবিউলিনকে তাপ দিলে, তার মানে ওইখানে অ্যালবুমিন গ্লোবিউলিন আছে দেখি তো জমাট বাঁধবে। আচ্ছা, এখন আরেকটা সহজ জিনিস বলি। অ্যালবুমিন, সরি, অ্যালবুমিন আর হচ্ছে হিস্টোন, এই দুইটাই কেবলমাত্র শুধু পানিতে দ্রবণীয়। অ্যালবুমিন আর হিস্টোন এই দুইটাই হচ্ছে শুধু পানিতে দ্রবণীয়। ঠিক আছে? কিন্তু আচ্ছা, আর এই যে প্রোলামিনটা আছে, এই প্রোলামিন শুধু অ্যালকোহলে দ্রবণীয়। বুঝাইতে পারছি? পানি দুইটা শুধু পানিতে দ্রবণীয় হচ্ছে অ্যালবুমিন এবং হিস্টোন, এই দুইটাই শুধু পানিতে দ্রবণীয়। আর শুধু অ্যালকোহলে দ্রবণীয় হচ্ছে প্রোলামিন। প্রোলামিনের মধ্যে দেখো ল আছে, ল মানে অ্যালকোহল, এইটা দিয়ে মনে রাখবা প্রোলামিন শুধু অ্যালকোহলে দ্রবণীয়। আর বাদবাকিগুলোর মধ্যে হয় পানি বা লঘু অ্যাসিড, এরকম কিছু না কিছু আছে। যেমন ধরো এইটার মধ্যে গ্লোবিউলিন, পানি লঘু দ্রবণে, লবণ দ্রবণে ইয়া। তারপর গ্লুটালিন, গ্লুটালিন হচ্ছে অ্যাসিড ক্ষারের মধ্যে ইয়া, পানি প্লাস অ্যাসিড ক্ষার, পানি প্লাস অ্যাসিড ক্ষার। প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, এই তুমি শুধু তিনটা মনে রাখো মুখস্থ করে, মানে তিনটা একটু টেকনিক দিয়ে মনে রাখো, বাকিগুলো একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবা। তিনটা কোন তিনটা? হিস্টোন আর অ্যালবুমিন শুধু পানিতে দ্রবণীয়, এবং হচ্ছে প্রোলামিনটা শুধু অ্যালকোহলে দ্রবণীয়, 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়। আর বাদবাকি যেগুলো, এগুলা জাস্ট তুমি একটু রিডিং দিলে, বাদবাকি কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা, চারটা তোমার মনে রাখা কি খুব কষ্ট হয়ে যাবে? আমি তোমার কিন্তু অলরেডি এটা মুখস্থ করাই ফেলছি। অ্যালবুমিন, গ্লোবিউলিন শুধু জমাট বাঁধবে, বাকিগুলো জমাট বাঁধবে। আর এইখানে তোমার তিনটা মুখস্থ করাই ফেলছি, বাদবাকি চারটা জিনিস মাত্র তুমি মুখস্থ করতে পারবে না, মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে দ্রবণীয়তার ক্রম দিয়ে দিছে। এখানে দেখো পানি, লবণ, এগুলো দ্রবণীয়তা হাবিজাবি জিনিস দেখা লাগবে না, তুমি শুধু আমার এই জিনিসটা দেখো। এই জিনিসটা পড়লে আমার যে আমি যেন তোমাদেরকে বললাম, এইভাবে পড়লে তোমার এই ছকটা আর জীবনে ভুলবে না। এবং এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা অ্যাডমিশন, যারা মেডিকেল অ্যাডমিশন দিবা সেটার জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এতটুকু বুঝাইতে পারছি?
এই বাচ্চারা বুঝাতে পারছি? মুখস্থ থাকবে না? মনে থাকবে? নিবা না? তাহলে আজকে আর রেজাল্ট দিব না। বইয়ের বাইরে থেকে নিয়ে আসছি। আচ্ছা হচ্ছে আবার লাস্ট ক্লাসে দিব। লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে খুব সম্ভবত এই যে পরশুদিন মনে হয় লাস্ট ক্লাস দিই। আজকে তো ঘুম পাইতেছে সবার। তাহলে পরের ক্লাসটা তোমাদের সন্ধ্যার দিকে হবে। তো সন্ধ্যার দিকে সবাই থাকবা। ঠিক আছে? আচ্ছা দেখো, পরে দেখো। আচ্ছা সবাই বলতে টাটা। সবাই আজকেই চাই। আচ্ছা দেখি ক্লাসটা শেষ করি। দেখো নিউক্লিয় প্রোটিন কই থাকে? এগুলা হচ্ছে একদম সহজ। ঠিক আছে? একদম সহজ। নিউক্লিয়াসে নিউক্লিয় প্রোটিন থাকবে। গ্লাইকোপ্রোটিন কই থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লির গঠনের মধ্যে তোমরা অলরেডি পড়ে আসছো। লিপোপ্রোটিন কই থাকে? লিপোপ্রোটিন তোমরা অলরেডি পড়ে আসছো। যত ধরনের মেমব্রেন আছে ফসফোলিপিড বাইলেয়ার পড়ে আসছো। লিপোপ্রোটিন কই থাকে? এই যে মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন দ্বারা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে বিভিন্ন মেমব্রেন। তার মানে কোষ ঝিল্লির মধ্যে আমার লিপোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন এই দুইটাই থাকবে। আর ক্রোমোপ্রোটিন আজকে কয়টা স্লাইড? শেষ প্রায় শেষ। আচ্ছা আমাদের শেষ প্রায়। ক্রোমোপ্রোটিন ক্রোমো ওয়াটার মানে কি? ক্রোমো ওয়াটার মানে হচ্ছে রং বা রঞ্জক পদার্থ। ক্রোমো ওয়াটার মানে হচ্ছে রং বা রঞ্জক পদার্থ। তার মানে এটা হচ্ছে এমন ধরনের প্রোটিন যার মধ্যে রঞ্জক পদার্থ বা রঙিন কিছু থাকবে। তাহলে এখানে দেখো আমার হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা কেমন হবে? হিমোগ্লোবিন লাল, আমরা সবাই জানি। তারপর বিলিরুবিন তোমরা পড়ে আসছো না? যাদের জন্ডিস হয়, জন্ডিস যাদের হয় তাদের কিন্তু চেহারা অনেক হলুদ হয়ে যায়। কারণ কি? বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে। তারপর ক্লোরোফিল, এই ক্লোরোফিলের রং কি? ক্লোরোফিলের রং হচ্ছে সবুজ। ক্যারোটিনেটের কালার কি? ক্যারোটিনেটের কালার হচ্ছে কমলা। ঠিক আছে? ক্লোরোফিল কই থাকে? সবুজ উদ্ভিদে থাকে। মেটালোপ্রোটিন কই থাকে? মেটালোপ্রোটিন থাকবে আমাদের এই সেলোপ্লাজমিন এবং সিডারোফিলিন, মানে হচ্ছে দুইটা দন্তাংশ দিয়ে মনে রাখবা। দুইটা দন্তাংশ কি? সেডারফিলিন এবং সেরোপ্লাজমিন মনে থাকবে। সেরোপ্লাজমিন কি বহন করে? কপার জাতীয় জিনিস বহন করে। ঠিক আছে? কপার বহন করে। মেটালোপ্রোটিন আসলে ধাতব কোনো পদার্থ পরিবহন করতে কাজে লাগে। যেমন আমাদের দেহে কপার পরিবহন করে এই সেলোপ্লাজমিন। বুঝতে পারছো? আর সিডারোফিলিন খুব সম্ভবত আয়রন পরিবহন করে। সিডারোফিলিন হচ্ছে আয়রন পরিবহন করে। আর কপার পরিবহন করে তোমার সেলোপ্লাজমিন। ঠিক আছে? ফসফোপ্রোটিনের মধ্যে কি থাকবে? ফসফেট থাকবে, একটা ফসফেট মূলক থাকবে আর প্রোটিন থাকবে। ফসফেট মূলক এবং প্রোটিন থাকবে। কি কি? ক্যাসিনোসেন। ক্যাসিন তোমরা দুধ পরিপাক করার জন্য কেসিন পড়ছো না? পরিপাক চ্যাপ্টারে অলরেডি হয়তো পড়ে আসছো যে দুধ আমরা যখন ভাঙি কেসিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে আমরা ভাঙতে পারি। ক্যাসিনোসেন থাকে দুধের মধ্যে। আর ভাইটেলিন এটা থাকে ডিমের মধ্যে। লৌহ পোরফাইরিন প্রোটিন এটা হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোমের মধ্যে অলওয়েজ আয়রন থাকে, এটা মনে রাখবা। এটার মধ্যে মানে আয়রন যুক্ত প্রোটিন এটা কাইন্ড। গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রথম শ্রেণীর প্রোটিন আমি কি বলছি? অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড থাকবে। অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড থাকবে। এই কারণে এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস অ্যামিনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড থাকবে। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে সব থাকে না, এখানে কিছু কম থাকে। এখন তোমরা কি বলতে পারবা ফার্স্ট ক্লাস প্রোটিন কোনগুলো? আসলে চিত্র দেখেই বুঝতেছো। আচ্ছা বড় লোকরা কি কি খায়? ফার্স্ট ক্লাস সিটে কারা যায় নরমালি? বিমানের ফার্স্ট ক্লাস সিটে যায় হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এটা আমি বলে আসছি। বড় লোকরা খায় মুরগির মাংস, টার্কির মাংস। কি শব্দ নেই? টার্কি, বড় বড় টার্কি খায়। থ্যাঙ্কস গিভিং হয় না? ইউএসএ তে দেখবা থ্যাঙ্কস গিভিং নামে একটা অনুষ্ঠান হয়, ওইখানে তারা বড় বড় টার্কি মুরগি খায়। মানে টার্কি মুরগির যে কি উপকারিতা আছে আল্লাহ জানে। টার্কি মুরগি খাইলে নাকি গন্ধ, কি জানি খাইনি কোন টার্কি মুরগি। তোমরা কেউ খাইছো নাকি আমি জানি না। তোমরা খাইলে আমার একটু বইলো তো খাইতে কেমন লাগে আসলে। টার্কি মুরগি খাইছো কেউ? আমি জানি না। মানে টার্কি মুরগি দেখি মানে অনেক দাম মনে হয়। দাগালে কি হবে না? হ্যাঁ দাগালেও হবে, তুমি শীত পেয়ে যাবা। তো এই যে আমার মতন তোমরা যারা গরিব তারা আসলে ধরো মানে আমার মতন যারা গরিব আছো তোমরা তোমরা কিন্তু আসলে টার্কি মুরগি খাইতে পারবা না। টার্কি মুরগির দাম অনেক, বুঝছো? ইভেন ওই দিন এক মুরগির নাম শুনলাম টাইগার মুরগি। এই টাইগার মুরগির দাম নাকি অনেক বেশি, বুঝছো? সো এগুলা অনেকই তো মুরগির মাংস, গরুর মাংস এগুলো আসলে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন। বুঝতে পারছো? এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর ধরো তোমার আমার মতন গরিব যারা তাদের পক্ষে ধরো সবসময় তার প্রথম শ্রেণীর প্রোটিন খাওয়া সম্ভব না, বুঝছো? তোমার আমার পক্ষে তো ধরো প্রথম শ্রেণীর প্রোটিন দিকে নজর দিও না। ঠিক আছে? ওগুলো আবার বেশি একটু ঝামেলা আছে, ওগুলোর মধ্যে বিভিন্ন জিনিসপাতি থাকে। তো এইটারে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে সবকিছু থাকে না। তাহলে আসলে আসলে উদ্ভিজ্জ যে প্রোটিনগুলো আছে এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। আর প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। কারণ প্রাণীর দেহে সবই থাকে, এই কারণে এগুলো প্রথম শ্রেণীর। আর উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তবে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন কিন্তু বানানো যায়। কিভাবে বানানো যায় জানো? তুমি একাধিক দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যদি একসাথে মিশাও তখন দেখা যাবে তুমি ধরো একটা খিচুড়ি বানাইলা, এই খিচুড়ির মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন দিলা, ডাল দিলা, চাল দিলা, ওইগুলা দিলা, সেগুলা দিলা, সব মিলাই মিশাই একটা সবজি খিচুড়ি বানাইলা। দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে সবগুলা অ্যামিনো অ্যাসিড তোমার এসে গেছে। তখন কিন্তু আর ওইটা দ্বিতীয় শ্রেণী থাকে না, তখন এটা প্রথম শ্রেণী হয়ে যায়। মানে তুমি দ্বিতীয় শ্রেণীর প্রোটিনগুলোকে মিক্স করে প্রথম শ্রেণী বানাই ফেলতে পারো। ঠিক আছে? বুঝা গেছে? গরিব মানুষদের কিন্তু অনেক বুদ্ধি থাকে, এই কারণে গরিব মানুষ অনেক দিন বাঁচে। মানে আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দেয় অনেক বেশি, তারা অনেক হেলদি লাইফ লিড করে। ঠিক আছে? যাই হোক সমস্যা নেই। ঠিক আছে? শফিউল আজম লিখছে মামা ছুটি দেন। এটা মামা ডাকতে গেছে, আমার মামা ডাকছে। গত বছর কিনা টেহার অভাবে হচ্ছে একটা ট্রাউজার কিনতে পারতেছি না একজোড়া। আচ্ছা টাকার অভাবে ট্রাউজার কিনতে উপরে রাগ করবা যে ভাই এটা ইয়াটা তো হচ্ছে তো এগুলো করলে হবে। এখন কি রেজাল্ট দিব? রেজাল্ট দিলে আমার কি গালি দিবা? রেজাল্ট দিলে তো মনে হইতেছে গালি দিবা। কেউ কেউ বলতেছে দিয়েন না, কেউ কেউ বলতেছে দেন। এক পাগল বলছিস, অনেক বড় বলছিস। যাই হোক পুরা লাভ নেই। আমি কি রেজাল্ট দিয়ে দিই? হ্যাঁ আচ্ছা প্র্যাকটিস কি এটা? আচ্ছা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই, একটা বাড়ির কাজ দেই, ছোট্ট বাড়ির কাজ দেই। সেটা হচ্ছে তোমরা যেটা করবা তোমরা আজকে কি দিব তোমাদেরকে বাড়ির কাজ কি দেওয়া যেতে পারে? তোমরা সবাই আচ্ছা আমরা রেজাল্ট দিই এগুলা হাবিজাবি। তুই কি ডলার বলছো দেড়শোকে নাকি টাকা বলছো? এটা হচ্ছে কথা। যদি ডলার বলে থাকো তাহলে পরে আমি এখন জুতা দিয়ে পিটাবো। আচ্ছা আমরা রেজাল্ট দিই এগুলা হাবিজাবি জিনিস আর পয়লা লাভ নেই। আমরা কি রেজাল্ট দিয়ে দিই? হ্যাঁ আচ্ছা প্র্যাকটিস কি এটা? আচ্ছা তোমাদেরকে বাড়ির কাজ দেই, একটা বাড়ির কাজ দেই, ছোট্ট বাড়ির কাজ দেই। সেটা হচ্ছে তোমরা যেটা করবা তোমরা আজকে কি দিব তোমাদেরকে বাড়ির কাজ কি দেওয়া যেতে পারে? তোমরা সবাই এলানি, ফিনাইল এলানি, এই তিনটা স্ট্রাকচার তোমরা শিখো। এআই বা যে কোনো গুগল যে কোনো জায়গা থেকে তোমরা এইটা স্ট্রাকচারটা একে শিখবো জিতবতে জমা দিবা। কোথায় জমা হোক যে কোনো জায়গা থেকে তোমরা এটা খুঁজে বের করে এই তিনটা স্ট্রাকচার আঁকবা। একে মানুষ আছে রেজাল্ট দিলে লাভ আছে, ঘুমায় পড়বে। ঠিক আছে? সাইটোক্রোম হচ্ছে রঞ্জক পদার্থ।